আমেরিকার আমাদের রিজার্ভ বলে না সবাই, সব দেশ নিজের একটা ফরেন রিজার্ভ রাখে। তা আমাদের যেরকম $707 বিলিয়ন আছে রিজার্ভ, তার মধ্যে থেকে ডলারও আছে, ইউরো আছে, গোল্ড আছে, সব মিলিয়ে কিন্তু রিজার্ভ তৈরি হয়। এমন না যে রিজার্ভ বলতে খালি আমেরিকান ডলার আছে। এবার আমেরিকার ডলার কিন্তু হিসাবে রাখলে না, হ্যাঁ সব দেশই কম বেশি তৈরি করে নিজেকে। আমাদেরটা আমাদের দেশের রিজার্ভ এটা। এই রিজার্ভের মধ্যে গোল্ড আছে 14%। $707 বিলিয়ন যে আছে জায়গা, তার মধ্যে 14% হচ্ছে গোল্ড। চায়নার হচ্ছে গিয়ে 17% গোল্ড, ঠিক আছে। জার্মানির হচ্ছে গিয়ে 28% গোল্ড। মানে এক একটা দেশ এক এক রকম ভাবে নিজের রিজার্ভ তৈরি করে গেছে। যার ভ্যালু মনে করছে যে আমি গোল্ডের উপরে রাখবো, সে কি করছে, ডলার বেচে দিয়ে হোক, ইউরো বেচে দিয়ে হোক, ও রিজার্ভটাকে বানাচ্ছে গোল্ডের উপরে। এবার আমাদের দেশের সমস্যাটা কোথায়, আমাদের 98% ক্রুড অয়েল বিদেশ থেকে আনতে হবে, এটা তো পরিষ্কার কথা। এবার 98% ক্রুড অয়েল আনা মানে আমাকে ডলারে আনতে হবে। এবার ডলারটা আমার কাছে যদি সাফিসিয়েন্ট না থাকে, তাহলে আমাকে ডলার আবার বাজার থেকে কিনতে হবে বেশি দাম দিয়ে। এটা তো পরিষ্কার জানো, যখন বাই আর সেলের দুটো রেট থাকে, সেলের দাম কম থাকে, বাই এর দাম বেশি থাকে। তো ওই রকম ডলারের ক্ষেত্রে তাই হচ্ছে। তো সেই জন্য কি করে, আমাদের দেশকে সবসময় আমরা কত টাকার মাল বেচছি, রপ্তানি করছি আর আমদানি করছি, এটা একটা বড় ব্যাপার। তো এই যে যুদ্ধ লেগে গেছে বিশ্বের সাথে, তেল আনার খরচা প্রায় 10 টাইমস বেড়ে গেছে, 10% বেড়ে গেছে। এবার আমাদের দেশে প্রতি বছরে ব্যালেন্সের ঘাটতি, মানে ব্যালেন্স অন ট্রেড বলা হয়। ব্যালেন্স অন ট্রেড মানে কি, আমি 4 টাকা বেচি, 4 টাকা কিনি, তাহলে সমান সমান। আমি 4 টাকা বেচি, আমি 6 টাকা কিনি, তার মানে 2 টাকা আমার ঘাটতি যাচ্ছে চলতে, ঘরের থেকে ডলার বেরিয়ে যাচ্ছে। তো এই ডলার বেরিয়ে যাওয়াটা $109 বিলিয়ন আছে বছরে। $109 বিলিয়ন আমাদের প্রতি বছর বেরিয়ে যায় বাইরের মাল নিয়ে আসতে। তার মধ্যে 90% হচ্ছে ক্রুড অয়েলের জন্য, 7% যায় গোল্ড আনতে, 2% যায় সার কিনতে। হ্যাঁ, এগুলো এক্সট্রা কিনতে হচ্ছে, মানে পয়সার সাথে যেটা বেশি যাচ্ছে না। তাহলে এই যে টাকাটার উপরে এইবার লেভিটার প্রবলেমটা কোথায় হলো, ডলারের দামও বাড়লো, তেলের দামও বাইরে বেড়ে গেল। এবার তেল যেহেতু ঘাটতি হচ্ছে, এটা 109 বিলিয়নটা হয়ে গেছে কত, 190 বিলিয়ন, প্রায় ডবল হয়ে গেছে তো। এবারে এতটা বিলিয়ন ডলার্সের ঘাটতি, তার মানে আমাকে ডলার কিনে যেতে হচ্ছে। ডলার কিন্তু পৃথিবীর সব জায়গায় পড়ছে, আমাদের দেশের দাম বাড়ছে ডলারের। ওর মেন কারণটা হচ্ছে আমাদেরকে বেশি আমদানি করতে হচ্ছে। এই জন্য মোদি বলেছিল যে সোনা আনা বন্ধ করতে, বিদেশ যাত্রা কম করতে, ফার্টিলাইজারকে অর্গ্যানিক ইউজ করতে, আর তেলটাকে মানে এই কুল কারে চলে যেত সবাইকে, এই কথাটা বলেছিল তো। এতে দেখা গেছে যে এই যে বাড়তি যে $90 বিলিয়ন লাগছে, সেটাকে কমানো যেতে পারে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ইথানল ব্লেন্ড করে তেলের মধ্যে ঢোকানো হচ্ছে। তো 20% যদি ইথানল ঢুকছে, তার মানে কি 20% পেট্রোল কম ইউজ হচ্ছে, সেটাতে আমাদের ডলার কিছুটা বাড়ছে। তো এই করে করে ধীরে 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 করে আমরা এগোনো শুরু করেছি। তো এবার এই একটা এত বড় সাম্রাজ্যের মধ্যে, এত অশান্তির মধ্যে দিয়ে একটা দেশে গ্রোথ করা কিন্তু খুব চাপের, ঠিক তো। তারপরে কি হচ্ছে, আমাদের দেশে যারা শিক্ষিত, তারা দেশে না থেকে চলে যাচ্ছে বিদেশে। আর যারা আমাদের এখান থেকে কামাচ্ছে, তারা এই যে সিনেমা আর্টিস্টগুলো যারা রয়েছে, বড় বড় প্লেয়াররা রয়েছে, তারা কি করছে, ট্যাক্সের চাপে পড়ে ইংল্যান্ডে চলে যাচ্ছে। তো প্রতিনিয়ত আমাদের প্রতি বছর 3,000 থেকে 4,000 বিলিনিয়ার্সরা ইন্ডিয়া ছেড়ে দিচ্ছে। তাহলে সোর্স অফ ইনকাম অফ ট্যাক্স এটা কমে গেল ফট করে। এই ইনকামটা যে কমে গেল, এর পিছনে সরকারের প্রথম উচিত ছিল এই যে নেতা মন্ত্রীদের পোশাক, এই টাকাটাকে খরচাটাকে কমানো উচিত ছিল। ওরা এই জায়গাটাতে কম করেনি টাকাটা। সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে আমাদের গভর্নমেন্ট যে আছে, মানে যে বিজেপি গভর্নমেন্ট, এদের সবসময় একটা প্রবলেম আছে, এদের ভালো ইকোনমিস্ট এদের সাথে যুক্ত নেই। ইকোনমিক্স যদি যুক্ত থাকে, এই যে সীতারামন যে বাজেট করে, এটা কিন্তু অরিজিনাল বাজেট হয় না। এটা কি বলতো, থুতু মেরে কাজ চলছে। একটা এত বড় ইকোনমি, একটা ইকোনমিক্যাল মন্ত্রী যে থাকবে, তার কাছে ইকোনমিক্সের জ্ঞান বিরাট থাকা উচিত। হ্যাঁ, তো সেই লেভেলের একটা থাকতে হবে। তার মধ্যে আবার কি করতে হবে, তার আবার পলিটিক্যাল ইস্যু যেন না থাকে। ও ইন্ডিয়ান ইকোনমি নিয়ে কাজ করবে, সেই ইকোনমির উপরে স্ট্রেস দেবে। কিন্তু আমাদের দেশে কি হয়, পলিটিক্যাল একটা ইনভলভমেন্ট থাকে। এবার পলিটিক্যাল ইনভলভমেন্টের মধ্যে প্রথম হচ্ছে, আমরা এই যে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার বা এই রকম যাবতীয় যা কাজ করে রেখেছি, সত্যিকারের 70% ইউজলেস। 30% লোকের দরকার আছে আমাদের দেশে, কিন্তু 70% ইউজলেস। এই 70% ভোট ব্যাংক বানানোর জন্য কিন্তু করে রেখেছে। এই 70% টাকার অ্যামাউন্টটা শুনলে অবাক হবে, ইন্ডিয়ান কারেন্সিতে 9 করে 8 লাখ crores পার ইয়ার।
পার ইয়ার 8 লক্ষ কোটি, মানে কত হচ্ছে $1 বিলিয়ন চলে গেল, $10 বিলিয়ন। এই $10 বিলিয়ন তো ইউজলেস হচ্ছে আমাদের, খালি ভোট পাওয়ার তালে। তাহলে 5 বছরে কত চলে গেল? 50 বিলিয়ন। এটা একটা বোঝা তো আমাদের দেশের না। সেকেন্ড পার্ট হচ্ছে কি, ইন্ডিয়া যেটাকে করতে পারে সেটাকে আজ অব্দি স্টেপ আউট করতে পারলো না। হাউস হোল্ড গোল্ড, ওই রিজার্ভটাকে সামনে নিয়ে আসা, সেটাকে কিছুতেই করতে পারছে না। কেন করতে পারছে না আমি জানি না। কারণটা কি, দেখো, গভর্নমেন্ট যদি চায় করতে পারে না এরকম কিছু নেই। ওর প্রথম চয়েস হচ্ছে ভোট ব্যাংক, প্রবলেম এই জায়গাটাতে তৈরি হয়। সেকেন্ড চয়েস হচ্ছে গিয়ে কি, নিজেরা যে আছে নেতা মন্ত্রীরা তাদের সিকিউরিটি, অপশনসগুলো বুঝতে হবে। থার্ড পার্ট হচ্ছে যে ধরো যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকে কি সুবিধা দিচ্ছে, সুবিধা দিচ্ছ না বলে তো 3,000 4,000 করে বিলিয়ন বেরিয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে। কেন যাচ্ছে এর কারণটা তো বুঝতে হবে। আমি 600 কোটি টাকা, ধরো বিরাট কোহলি আজকে 600 কোটি টাকা বছরে কামায়, ওর কাছ থেকে 300 কোটি টাকা নিয়েই নেবে সরকার, তাহলে ওর খাঁটির দরকারটা কি আছে সব কথা? ও যদি ব্রিটেনে যাচ্ছে যখন, সঙ্গে সঙ্গে ওটার কাছ থেকে 6 কোটি টাকা নিচ্ছে, তাহলে 594 কোটি টাকা তো পুঁজি বাড়লো, ফ্যাসিলিটি পাচ্ছ, সেই জায়গাটা করতে পারছে না ইন্ডিয়া। তাহলে এই জায়গাটা করার জন্য প্রথম যেটা দরকার, দুটো কাজ আমাদের অশ্বিনী কে আছে, অশ্বিনী উপাধ্যায়, একজন লয়ার, বিরাট সুপ্রিম কোর্টে। তো ও বলছেন যে দুটো উপায় করলে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক জায়গা ঠিক হয়। ফার্স্ট হচ্ছে কারাপশন কমাতে হবে, সেকেন্ড হচ্ছে গিয়ে এই যে এক্সপেন্ডিচার অন পলিটিক্যাল লিডার, এটাকে কমিয়ে ফেলতে হবে। এবার শুনলে অবাক হবে, এই দুটোকে আর এই যে এই ছড়িয়ে রেখেছে না দানাগুলো সব, এইগুলোকে তিনটাকে যদি বন্ধ করে, ইন্ডিয়া মিনিমাম প্রতি বছর 100 টন গোল্ড কিনতে পারে। এটা 100 টন প্রতি বছর কিনতে পারে। তাহলে 100 টন যদি 5 বছর ধরে কেনে, 550 টন তো গোল্ড আমাদের রিজার্ভ বাড়ে। কিন্তু এই সবগুলোকে ইউজলেস ভাবে করে রেখে দিচ্ছে। তার প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের ইনকাম সোর্সের উপরে ট্যাক্স বন্ধ করে। এবার সরকার তো হাহাকার লেগে যাবে, কেন ওদের পয়সা করতে হচ্ছে। ইনকামের উপরে যদি তুমি ট্যাক্সটাকে বন্ধ করে দাও, তুমি কি করে খরচার উপরে ট্যাক্স বাড়িয়ে, খরচা সবাইকে করতে হবে, ইনকাম করলেই মানুষ খরচা করবে। হ্যাঁ, ইনকাম কি হচ্ছে আজকের ডেটে, তুমি ধরো একটা, তুমি ফরচুনার কিনতে চাইছো, তুমি 40 লাখ টাকা স্যালারি তোলো বছরে, তা তোমার কাছে ফরচুনার 2 বছরের পয়সা দিয়ে আসতে পারে, 80 লাখ টাকা তুমি কামাচ্ছ যেতে। কিন্তু তোমার কি হচ্ছে, প্রথম ধাপেই তোমার 40 লাখের উপর থেকে 12 লাখ বাদ দিয়ে 28 লাখের উপরে 40% ট্যাক্স হয়ে যাচ্ছে। তা 28 লাখের 40%, 30 লাখের 40% যদি হয়, তাহলে তোমার থেকে 12 লাখ নিয়ে নিল সরকার। তাহলে 12 লাখ নেওয়ার পরে তোমার এবার তুমি যখন 40 লাখ টাকা প্যাকেজে চাকরি করো, তোমার বছরে 1 লাখ, মাসে 1 লাখ টাকা খরচ আছে না? এটা তো পরিষ্কার কথা, ওই লেভেলের লোক তুমি। তাহলে তোমার 12 লাখ টাকা তো এখানেও বেরিয়ে যাচ্ছে, 12 12 24 বেরিয়ে চলে গেল, তোমার কাছে থাকলো কত? 16 লাখ। এইবার তোমার ফরচুনার কিনতে ক বছর লাগবে? 4 বছর লাগলো। এই 4 বছর পরে তুমি সরকারকে কত টাকা দিয়ে দিলে? 48 লাখ টাকা দিয়ে দিয়েছো তো, যে 12 লাখ করে। ভালো কথা। এইবার তুমি যে কোনো মাল কিনছো, জিএসটি দিচ্ছ কি দিচ্ছ না? ওইখানে তুমি জিএসটি দিচ্ছ। তুমি ধরো 1 লাখ টাকা যখন মাসে খরচা করছো, তার মধ্যে 30% আছে জিএসটির ইনভলভমেন্ট। তো 30% 30,000, 10% কত হচ্ছে ধরো এবারে 3,000 টাকা। তাহলে 3,000 ইন্টু 4 বছর কত হলো? ওখানে আবার 1-1.5 লাখ টাকা জিএসটি দিয়েছো। এইবার যখন তুমি ফরচুনার কিনতে গেছো, টাকা রেডি তোমার কাছে, তোমার 30 লাখ টাকা গাড়িটা হয়ে গেল 50 লাখ, তাহলে 20 লাখ টাকা ওখানে আবার ট্যাক্স দিচ্ছ। তাহলে অরিজিনালি একটা ফরচুনার কিনতে তোমাকে 2 কোটি টাকা কামাতে হচ্ছে, তারপর তুমি একটা ফরচুনারের মালিক হচ্ছ। কিন্তু ফরচুনার কেনার সময় কিন্তু তুমি ল্যান্ড হয়ে গেছো আবার অর্থনৈতিকভাবে। যা কামিয়েছো 4 বছরে, সরকার আর গাড়ি এইসব এসে গেলে কে পড়ে বেঁচে আছো, তুমি কেন থাকতে যাবে ইন্ডিয়াতে? বুঝতে পারছি ব্যাপারটা। তো এই জায়গাটাকে কন্ট্রোল করার জায়গা খুঁজতে হবে। তারপরে দেখো আজকের ডেটে দাঁড়িয়ে 2 লাখ টাকা জিএসটি ওঠে প্রতি মাসে, পার মান্থ 2 লাখ টাকা জিএসটি ওঠে। এইবার যদি ওটা ইনকামের থেকে সরিয়ে দেয়, ধরো তোমার কাছে যদি ইনকাম থেকে ট্যাক্স না নেয়, তুমি খরচা করবে কি করবে না? আরো বেশি খরচা করতে হয়, কারণ তোমাকে তো খরচা করার জায়গা পাচ্ছে তুমি। তখন তোমার কাছ থেকে জিএসটি বেশি ইনকাম করা যেত না। এইবার তোমার থেকে নিয়ে সরকার সুবিধা দিচ্ছে লোককে। কি সুবিধা দিচ্ছে? হসপিটাল দিচ্ছে, রাস্তা বানিয়ে দিচ্ছে। সত্যিকারে কি এগুলো বানিয়ে দিচ্ছে সরকার আমাদেরকে? কেন তুমি যে 40 লাখ টাকা স্যালারি তোলো, তুমি তো নার্সিং হোমে ট্রিটমেন্ট করো, কেন সরকারি ব্যবস্থা তো হলো না, জানো তুমি। তাহলে ওই ব্যবস্থাটা কে নিচ্ছে? মেনলি যত সরকারি হসপিটাল আছে দেখবে ওখানে মুসলিমদের বসবাস,
এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু। তাহলে ওরা ট্যাক্স দেয় না, কিন্তু ট্যাক্স যারা দেয় তাদের টাকা ফুর্তি করে। আর ভোট দেওয়ার সময় কিন্তু বিজেপিকে দেয় না। বুঝতে পারছো? তাহলে আমরা কাকে পুষছি পয়সা দিয়ে? এইবার তুমি রাস্তা, আমাদের যে এত সুন্দর ব্রিজটা হয়েছে আমাদের এই কল্যাণী কাছে সব উপরে গর্ত হয়ে গেছে, নতুন রাস্তা 1 বছর। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? কনস্ট্রাকশনের ডুপ্লিকেসি হয়েছে। তাহলে এই ডুপ্লিকেসির পয়সাটা কারাপশনে গেছে। তো বলছে উনি যে 100 টাকার রোজ মানে খরচা বেশি আমাদের খরচা হয় না, 100 টাকার নোটের বেশি আমাদের নোট রাখার দরকার নেই। 2000 টাকার উপরে ক্যাশ ট্রানজাকশন করা যাবে না, সরকার করে দিবে। তাহলে দেখবেন ধীরে ধীরে সব ট্রানজাকশন কারাপশন ফ্রি হয়ে যাবে। তোমাকে ঘুষ তো আমি অনলাইন দিতে পারবো না, আর 2000 টাকার বেশি করে আমি তোমাকে 1 লাখ টাকা ঘুষ দিতে গেলে 50 দিন টাকা তুলতে হবে এটিএম থেকে, কারণ 2000 এর বেশি তো ট্রানজাকশন করা যাবে না। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তোমাকে তো আমি 1 লাখের জায়গায় আমি তোমাকে 2 লাখের লিমিট দিয়ে দিচ্ছি পার ডে, লিমিট 2 লাখের দিয়ে দাও, কিন্তু 2000 টাকার বেশি কোনো ট্রানজাকশন তুমি ক্যাশে করতে হবে না, অনলাইনে করতে হবে। তাহলে কি সুবিধা হচ্ছে? কারাপশন 25% থেকে 30% নষ্ট হয়ে যাবে। কেন 2000 টাকা ঘুষ নেওয়ার লোক কে আছে? যে অ্যাপ্লিকেশন দেখে সেই নেবে, এর বেশি তো নেবে না। তার মানে এই অ্যাপ্লিকেশন লোক কি নেওয়ার ওই কোটি কোটি টাকার কাজ করে? ওরা তো 1500 টাকা দিয়ে কাজ করছে। তাহলে কারাপশনটা 25% নির্মূল হলো। সেকেন্ড হচ্ছে গিয়ে তুমি সরকারি যে সব লোকগুলো রয়েছে যে এর জন্য এত কনভয় বার করার দরকার কি আছে? একটা মুখ্যমন্ত্রী যাবে, তার এত কনভয়ের দরকার কি আছে? তুমি জনগণের মন্ত্রী, তোমাকে জনগণ থেকে আলাদা হতে কে বলেছে? তাহলে অতগুলো যদি কনভয় বন্ধ হয়ে যায়, তাহলে দেখবে তোমার পেট্রোল ডিজেল সাশ্রয় হচ্ছে, এতগুলো লোকের ডিপ্লয়মেন্ট গুলো সাশ্রয় হচ্ছে, এদেরকে কোনো অন্য মানে প্রোডাক্টিভ কাজে লাগানো যাবে। তো এইসব কাজগুলো যদি করা যায় তাহলে দেখবে দেশের উন্নতি এমনি হয়। কিন্তু দেশ এই কাজটাকে চাইছে না। ছোট্ট একটা ট্রিক্স, কিন্তু এই ট্রিক্সের দাঁড়িয়ে আমাদের কিন্তু জায়গাটা স্ট্রং হবে। তারপরে স্যার আমরা যেগুলো করি ফরেক্স এইখানে যদি লিগাল কোনো ট্যাক্স নিত, এটাকে যদি লিগাল করে দেয় তাহলে আমাদের খালি পুরো পৃথিবীতে যত ক্রিপ্টো ইউজার আছে তার 80% ইন্ডিয়া থেকে। তাহলে 80% বাইপাস হয়ে যাচ্ছে তো টাকা। তাহলে এই বাইপাসের টাকাটা তুমি 5% ট্যাক্স মেরে দাও, সবাই 5% ট্যাক্স দিয়ে কাজ করতে রাজি আছে। কারণ এইভাবে আমরা কি কিনছি? 105 টাকা দিয়ে ইউএসডিটি কিনছি, অরিজিনালি 96-97 টাকায় তো দাম। তাহলে সবাই যদি গভর্নমেন্টকে 2 টাকা 3 টাকা করে ট্যাক্স দিত, 5 টাকা দিত, 100 টাকাটা 105 টাকাই হতো। তো সরকারি ভাবে করতো সবাই, আর এই টাকাটাও সরকার পেত 5 টাকা। কত টাকা একটা হতে পারে? কিন্তু এই কাজটা সরকার করছে না কিছুতেই, মানে কি বুদ্ধিতে করছে কি জানে। কিন্তু চোরেরা কিন্তু দেখো ইউএসডিটি নিয়ে সাইড হয়ে যাচ্ছে। এই যে অভিষেক টভিষেক এরা সব বাদ হয়ে গেল, কি হলো? তাহলে এই যে জায়গাগুলো, তাহলে এই জায়গাগুলোকে যদি একটু সামারাইজ করা যায় তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি অনেকটা স্ট্রং হয়। হ্যাঁ, ওটাই বলতে। আর সেকেন্ড হচ্ছে কি এই যে ব্যাংক অফ বরোদা সত্ত্বেও 37,000 কোটি টাকা রাইট অফ করে দিল নিজের লোন থেকে। তো এই টাকাগুলো 100 কোটির উপরে রাইট অফ, মানে আমার খাতার মধ্যে যে লোন দেখাচ্ছে এনপি হয়ে গেছে, এটাকে আমি মুছে দিলাম, তাহলে 37,500 কোটি টাকা চলে গেল। তো এই টাকাগুলো 100 কোটি বা তার উপরে যারা লোন নিচ্ছে তাদের টাকা রাইট অফ। তাহলে গরিবের টাকা কি রাইট অফ হয়েছে? হয়নি। এইবার দেখো, আমি ধরে নিলাম আদানিকে 10,000 কোটি টাকা রাইট অফ করেছে, ভালো কথা। তো আদানির জন্য দেশের কি কি উন্নতি হচ্ছে আগে এটা চেক করো। এটা না করে তুমি কি করলে 10,000 কোটি টাকা, তার মানে কি 1 লক্ষ লোক 10,000 মানে 10 লাখ টাকা করে মুকুব পেত। তো 1 লক্ষ লোক 10 লাখ টাকা করে ঋণ মুকুব হতো। তো তুমি সেটা করলে না, তুমি একটা লোককে বাঁচাতে গেলে, যাকে দিয়ে দেশের উন্নতি কিন্তু খুব একটা হচ্ছে না। ওর ব্যাংক ব্যালেন্স বাড়ছে, সব কিছু হচ্ছে, তুমি ওকে দিয়ে রাইট অফ করে দিলে কিচ্ছু না। 20,000 টাকা করে চাষিরা লোন নিয়ে রেখেছে। তো এবার 10,000 কোটিকে 20,000 দিয়ে যদি ভাগ করা যায়, মিনিমাম 5 লক্ষ চাষি ফ্রি হয়ে যায় লোন থেকে। তাহলে ওরা কালকে ভালোভাবে চাষ করতে পারে কি পারে? টেনশনটা থাকবে না ওদের মধ্যে, কিচ্ছু না। 20,000 টাকা তুমি মুকুব করো, 40,000 টাকা ওকে লোন দিও নতুন করে। তাহলে এতগুলো লোক সঙ্গে সঙ্গে চাষ করতে বেরিয়ে পড়বে। তো আর এই চাষ করলে ফসলটা তৈরি হবে কি হবে না? কিন্তু চাষিরা তো চাষ করতে পারছে না, ঋণের চাপে পড়ে পয়সা ইনকাম করতে হয়, এরা সুইসাইড করছে, সব কিছু করছে। এই জায়গাগুলো সরকার কখনোই ভাবছে না, মানে যে সরকারই হোক। আমি বিজেপি করছে বলে ভালো করছে তা না,
এই জায়গাগুলো ভাবনা চিন্তার দরকার আছে। এই যে আমাদের রাজ্যে আছে যুবসাথী দেব, অন্নপূর্ণা দেব, মেয়েদেরকে বাসে ফ্রি সার্ভিস দেব, ঠিক আছে তো, তারপরে কি করলো, আমি এইটা দেবো ওইটা দেবো, 1,000 কোটি টাকা ফুল বক্স কি করাবো হেলিকপ্টার দিয়ে। এগুলো কোন প্রয়োজনটা আছে? আমরা এইগুলো না করলে না খেয়ে মরে গেছিল। এই যে যদি লক্ষ্মী ভান্ডার নাই থাকতো, 1,500 টাকা যদি লোকে না পেতো লাস্টের দিকে, লোক কি মরে গেছিল? 1 নম্বর পার্ট। ওটাকে 3,000 করার দরকার কি ছিল? এইটার একটা 40,000 কোটি টাকার বোঝা সরকার নিয়ে নিল নিজের কাছে। ভালো কথা। এটা নেওয়ার পরে যুবসাথী, যুবদেরকে তুমি রোজগারের ব্যবস্থা দিয়ে দাও, এন্টারপ্রেনার তৈরি করে দাও, তাহলে তো ওই 1,000 টাকা 2,000 টাকার জন্য তোমার দিকে লালায়িত থাকবে না। আর যারা নিচ্ছে তারা কিন্তু কেউ ভোট দেয় না পার্টিকে, আমি এটা কনফার্ম হয়ে গেছি, ও কোনো পার্টিকে ভোট দেয় না। ওরা হচ্ছে স্বার্থ সিদ্ধির লোক। জানে সরকারি টাকা আমি নেব না। আমি নিলে, আমি না নিলে অন্য তো কেউ নিচ্ছে, এই জন্য নিচ্ছে। হ্যাঁ, এবার বাস চালিয়েছে মেয়েদেরকে, যারা রোজ যেতে পারে বাসে, তাদের ওই রোজগার করতে যায় বলে তো যায়, হ্যাঁ। তাদের জন্য আবার বাস ফ্রি করার দরকার কি আছে? পিঙ্ক কার্ড। না না, এগুলো তো কোনো যুক্তি নেই রে ভাই। একজন মহিলাকে বলছে আপনি পিঙ্ক কার্ড নেবেন না, বলে কি আজকে পিঙ্ক কার্ড এসছে, আমি কি তার আগে যাচ্ছিলাম না? আমি 30,000 টাকা স্যালারির চাকরি করি, আমার 800,000 টাকা বাঁচি কি হবে? আমার মতন অনেক লোক আছে যাদের বাঁচানোর দরকার নেই, কিন্তু সরকার এই নতুন করে বোঝাটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। মহিলাটা ডাইরেক্ট বলছে, এগুলো তো আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে আলটিমেটলি। কেউ তো আর কোনো সরকার তো বলছে না যে আমি টাকাটা তোমাকে এমনি দিয়ে দিচ্ছি, আর সরকারের উৎপাদন আছে যে আমি এখান থেকে দিচ্ছি, তা তো করছো না তোমরা। জনগণের উপরেই বোঝাটাকে চাপিয়ে দিচ্ছে। এই হেলিকপ্টার করে যাবে তো ফুল দেবে, আরে তোমার কি হবে তাতে? কি হিন্দু হবে না? ওরা মুসলিম হয়ে যাবে ফুল না দিলে? কিন্তু এই 1,000 কোটি টাকা দিয়ে 10টা স্কুল খুলে দাও বাচ্চাদের পড়াশোনার জন্য, ITI খুলে দাও যেখান থেকে বাচ্চারা স্কিল হবে, সেই দিকে নজর নেই কিন্তু। তো এই জায়গাগুলোর জন্য আমাদের অর্থনীতিগুলো ভেঙে পড়ে রয়েছে। আর এই ফ্রি বীজটা হচ্ছে গিয়ে এই যে ইলেকট্রিক লাইন ফ্রি দেবো, এই দেবো, আরে ফ্রি দেবোটা কেন? আমি ইলেকট্রিকের অ্যামাউন্টটাকে কমিয়ে দিই, কারেন্টের রেটটাকে রেট কমিয়ে দিই, ও নিজের থেকে বিল কম হয়ে যাবে, ওর লোক টাকা দেবে। আর যে ফ্রি, যে এসি চালাতে পারে, সে ইলেকট্রিক বিল দেবে না কেন? পরিষ্কার কথা। 200 যদি ছাড় দাও তুমি সবাইকে দিচ্ছ, তো 200 তো এসি চালিয়ে পুড়িয়েছে, তোর 200টা ছাড়ের দরকার কি আছে? এই ফ্রি বীজ করে করে মানুষকে অকেজো আর নির্দেশ, মানে নির্লজ্জ তৈরি করে ফেলছে ধীরে ধীরে। আগে কি হতো, ওখানে দিচ্ছে আমি বাটিতে হাত দিতে নেবো, লজ্জাবোধ হতো। আর এখন দেখবে যেখানে সারা ফ্রিতে দিচ্ছে ওখানে বাটি পেতে দাঁড়িয়ে আছে, লজ্জাবোধটা কেটে গেছে তখন। আর এটা অধিকারের রূপ নিয়ে নিয়েছে, আমাকে দেবে না কেন? এটা আমার অধিকার। এটা অধিকারের পরিণত, যাকে লজ্জার বিষয় ছিল ওটা ধীরে ধীরে এটা অধিকারের পরিণত। সেই পাওয়াটা আমার অধিকার। কেন গতকাল বিরাটিতে লক্ষ্মীর ভান্ডারের জন্য রেল অবরোধ করে দিয়েছে। তো এই তো হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? রেল অবরোধ, উন্নতির কাজে তো কিছু হচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার আজকে আনন্দবাজার পেপারে ছবি দিয়ে আজকে সকালে। তাহলে এইবার আসি ইকোনমিক্যাল পার্টে, যেটা আমাদের দরকার সেটা হচ্ছে গিয়ে, আমার কাছে ডলার রয়ে গেছে, ডলারের হিসাবে কিভাবে নেওয়া হয়। আমেরিকা কি করলো, বন্ড ছাড়লো বাজারে। বন্ড ছাড়লো কি, যে আমার 10 বছর 20 বছর 30 বছরের বন্ড আছে, তাতে আমি যারা বন্ড কিনবে তাদেরকে আমি সুদ দেবো 3 টাকা 4 টাকা বছরে। মানে এটা তো আমাদের শুনতে খুব খারাপ লাগে, কিন্তু বিদেশে 1.5 টাকা 2 টাকা 4 টাকা সুদ দেওয়া মানে অনেক টাকা দিচ্ছে। আর আমাদের দেশে তো শুরুই হয় 8 টাকা দিয়ে, এবার উপরে যত যেতে পারে বছরে, কিন্তু এটা আমি মাসের পর দিন। তাহলে এইবার ওই টাকায় কি করেছে, হঠাৎ করে আমেরিকা বলছে যে আমি, ও 5.5 টাকা উঠে গেছে তো সুদের হার 30 বছর 20 বছর গুলো, আমি 2 বিলিয়ন আগে তুলবো, বাজার থেকে তুলে নেবো, এই বন্ড তুলে নেবো নিজে। তো 2 বিলিয়ন তুলে নেবো বলতে 2 বিলিয়ন টাকাটা ঢোকাতে হবে আগে। তো এই টাকাটা সোর্স করে, টাকাটা সোর্স নেই, তখন ও বললো কি আমি 2 বছরের বন্ড ছাড়বো আগে বাজারে, 2 বছরের বন্ড ছাড়বো, ওই বন্ডের যে টাকাটা আসবে দিয়ে আমি তো এই 20 বছরের 30 বছরের বন্ডগুলোকে পেমেন্ট করে দেবো। এইবার কোনো দেশ ওকে সমর্থন জানায়নি আমরা 2 বছরের বন্ড কিনবো। এবার ও বন্ড দিয়ে বন্ড কি করে নেবো, 4 বিলিয়ন তুলে নেবো, বাজার থেকে সরিয়ে দেবো, লোন কমে যাবে আমার। কিন্তু 4 বিলিয়ন তুলবে এটা বলেছে বলে গোল্ড ওঠা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এইবার রিপোর্ট এসছে কালকে যে ও টাকা কোনো জোগান আসছে না। 9 তারিখ থেকে বন্ডগুলো ইস্যু করার কথা, কোনো দেশ ইন্টারেস্ট দেখায়নি, জাপান ইন্টারেস্ট দেখায়নি, সবার অর্থনৈতিক অবস্থা খারাপ, তেল কিনতে গিয়ে বাজারে। তো এবার আমেরিকা চাপে পড়ে গেছে, বলছে ঠিক আছে তোরা যখন শুনবি না কোনো ব্যাপার না, আমি যুদ্ধ আরো চালিয়ে যাবো ইরানের সাথে। এবার ইরানের সাথে যুদ্ধ চালাবে মানে তেল আরো কস্টলি হয়ে যাবে,
তোরা এইখান থেকে দিবি না ওইখান থেকে দিবি। এবার সৌদি আরবিয়া কি করেছে, সৌদি আরবিয়ার তেলের কন্ট্রোলটা আছে আমেরিকার কাছে, এরকম যেটা আছে। তো ও কি করেছে, টার্কি, সৌদি আরবিয়া আর পাকিস্তান, এরা তিনজন মিলে একটা নেটোর মতন একটা ছোট বানিয়ে ফেলেছে, সাইয়ার না কি একটা নাম দিয়ে বানিয়ে ফেলেছে। মানে হচ্ছে গিয়ে ইন্ডিয়া যদি পাকিস্তানকে অ্যাটাক করে তাহলে এরা দুজনে ওকে সমর্থন করতে আসবে, টার্কিতে যদি করে তাহলে টার্কিকে এরা দুজন সমর্থন করতে যাবে। মানে এই তিনটে দেশের মধ্যে হয়ে গেল। তার মানে এটা কি দাঁড়ালো, সৌদি আরবিয়া আমেরিকাকে সরিয়ে দিল তো নিজের জায়গা থেকে, যে তোমার সমর্থন আমরা চাই না, সিকিউরিটি চাই না। এটা কেন চাই না, কারণ ওইখানেও পেট্রো ডলারটা চালাচ্ছিল তো, ওইখানে চালানোর জন্য ও কি করেছিল, আমি তোমাকে আর্ম সিকিউরিটি দেবো। ইরান কি করেছে, যে কটা দেশে ওর আর্ম সিকিউরিটি দিয়েছে সব কটাতে বোম মেরেছে। এবার বোম মারার পরে আমেরিকা তো কিছু কি করতে পারেনি, এয়ারপোর্ট অয়েল ফিল্ড সব জায়গায় মেরেছে। এবার এরা আটজন দেখতে পাচ্ছে যে আমেরিকা তো সেফটি কিছু তো দিতে পারছে না আমাকে, উল্টো এ থাকার জন্য আমার ঘরে বোম পড়ছে। এটা তো পরিষ্কার বুঝলো এরা, কেন ইরান তো এদেরকে মারেনি, এরা মেরেছে আমেরিকার জন্য। এই যদি আমেরিকা ওখানে না থাকতো এই আটখানা দেশে বোম পড়তো না। এইবার এই আটখানা দেশ সব এক হলো, ওই বললো যে তাহলে আমরা আমেরিকা থেকে কি সিকিউরিটি চাইছি, সিকিউরিটির জায়গাতে আমাদের ক্ষতি হচ্ছে। এবার ওরা আমেরিকার পেট্রোলটাকে ছাড়তে পারে না, পেট্রোল ডলারটাকে ছাড়তে শুরু করেছে, যে আমরা পেট্রোল ডলারে কেনা বেচা করবো না, আমরা লোকাল কারেন্সি যার সাথে যার হবে তার সাথে কিনবো। এন্ট্রি হয়ে গেল চায়না, ইয়ন দিয়ে পেমেন্ট করো হলো। ইরান বললো ইয়ন দিয়ে করলে কালকে চায়না আমার সাথে আছে, কালকে নাও তো থাকতে পারে, কালকে ওরও আমেরিকার মতন টেন্ডেন্সি আসতে পারে, ও বলে বিটকয়েন নেবে। এবার পার ডে ওর কাছে বিটকয়েন আসছে 3000 বিটকয়েন হরমোজ থেকে তেল ছাড়ার জন্য, পার ব্যারেলে $1, মানে $1। এবার একটাতে আসে 1,92,000 ব্যারেল তেল একটা জায়গা, তাহলে $1,92,000 দিতে হবে তো, 1,92,000 মানে $3, 3টে বিটকয়েন ওকে দিতে হচ্ছে। এবার প্রত্যেকদিন 1000 খানা, তাহলে কতগুলো গাড়ি 3000 খানা বিটকয়েন আসলো ওর কাছে। এক বছর পরে 36,000 বিটকয়েন ওর কাছে চলে আসবে তো। আর বিটকয়েনের স্যাংশন আছে কোনো, আমেরিকা স্যাংশন লাগাতে পারে তো, যে কোনো জিনিসের উপরে, এখানে লাগাতে পারবে না। বোঝা গেল, বুদ্ধির সব এত কিছু চলছে ভিতরে ভিতরে, যেগুলো আমরা বোর্ডের মধ্যে খালি একটা জিনিস দেখি, এই রেটে স্যার কিনবো, এই রেটে বেচবো, এইটা দেখছি। কিন্তু এই রেট কেন ক্রিয়েট হলো হঠাৎ করে, দেখো 4100 থেকে একেবারে 4700 কাছাকাছি চলে আসলো, কদিন নিল, 1 মাস সময় নিয়েছে। তাহলে মানে 20%-এর কাছাকাছি বেড়েছে তো। এই 20% গ্রোথের মধ্যে আমরা কত টাকা বানাতে পেরেছি, এটা একটা বড় প্রশ্ন। তার মানে কি, আমাদের কাছে নিউজ নেই, আমাদের কাছে ডাটা নেই, এই জন্য আমরা টাকাও বানাতে পারিনি। কেন, আমরা যখনই উঠে গেছে মনে হচ্ছে এখান থেকে সেভ করলে ভালো হয়, নেগেটিভ কিছু তো, কিন্তু এখান থেকে 48 অব্দি যাওয়ার জায়গা খুলে গেছে। তাহলে এই নিউজগুলো আমাদেরকে পেতে হবে, তাহলে এই নিউজগুলো পাওয়ার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, নাকি ফেসবুক ঘাটলে হবে। বুঝতে পারলেন ব্যাপারটা, এই জিনিসগুলোর জন্য সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। ওকে, তাহলে আজকের ক্লাসে নতুন জিনিস শেখাবো, ইএমএ। ইএমএ 21 এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন, কারণ হচ্ছে গিয়ে আমাদের একটা কথা আছে, 21 days do the same thing makes an habit। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি, দেখো আমাদেরকে কখনো বলতে হয় না সকালে উঠে দাঁত মাছ, কারণ এটা একটা হ্যাবিট। ফ্রেশ হওয়ার জন্য গরমকালে স্নান কর, এটা বলতে হয় না। ঠান্ডাকালে গরম জলে স্নান কর, এটা বলতে হয়, কারণ এটা একটা টাইমে আসে বলে এটা টাইম। কিন্তু 2 দিন 4 দিন বলার পরে কিন্তু আর বলে না গরম জলে স্নান কর, কেন জানে, ও গরম জল করে নেবে। তাহলে এই যে 21 দিন কন্টিনিউয়াস প্রসেসে কোনো জিনিসকে করাটাকে বলা হয় কি, হ্যাবিট। তাহলে আমাদের মার্কেটে 21 দিন ধরে একটা ট্রেড চলছে, এরকম করে ট্রেড চলছে। 21টা ট্রেড হয়েছে, তাহলে এই 21টা ট্রেডের একটা চার্ট হয়েছে কি হয়নি, তাহলে এর উপরে থাকাটাকে বলা হচ্ছে বাইতে বসো, এর নিচে থাকাটাকে বলো সেলে বসো। ঠিক, টাইম ফ্রেম কি হবে, অলওয়েজ 30 মিনিটস। এতদিন আমরা কত মিনিটে করছিলাম, 15।
কিন্তু 21-এর ইএমএ চেক করা মানে হচ্ছে ইউ হ্যাভ টু গো ফর 30 মিনিটস। এর পিছনে লজিকটা কি? যখনই আমি 30 মিনিটের ট্রেডের সাইকেল দেখব, তখন আমার ট্রেড এক্সিকিউট হওয়ার পরে ওইখান থেকে বেরোনোর টাইমটা 5 থেকে 6 ঘন্টা হয়ে গেল না? তাহলে আমার ট্রেডটা 5-6 ঘন্টা ধরে চলবে, লং ট্রেড হচ্ছে। তখন আমার টিপিটা একটু হাই ভ্যালু হবে আর স্টপ লসটা একটু নিচে থাকবে বেশি। কেন থাকবে? ধরে নাও আমি যখন এইখান থেকে আসবে আর মার্কেটে রেটটা এই আছে, তাহলে এইখান থেকে আমি সেলে বসছি, তাহলে আমার স্টপ লসটা এখানে হবে। ঠিক আমি যখন এখান থেকে বাইতে বসছি, তাহলে আমার স্টপ লসটা এখানে হবে। তাহলে স্টপ লসটা বড় হচ্ছে যখন, তার মানে টেক প্রফিটটা তো বড় হতে হবে। তাহলে যদি 1:2 হয়, 1:3 হয়, তাহলে রেটটা অনেকটা বেশি হবে। যদি আমি 30 পয়েন্টের স্টপ লস নিই, তাহলে আমার 60 পয়েন্টের প্রফিট বা 90 পয়েন্টের প্রফিট আসবে। তাই জন্য আমাকে লম্বা টাইম ফ্রেমে গিয়ে ট্রেডটাকে দেখতে হবে। অলওয়েজ 30 মিনিট 21 এমএ, এটাকে মাথায় রাখতে হবে। The same work makes a habit. ঠিক আছে? Stop loss এটা যখন আমি সেলে বসছি, এইটা তো এমএ হচ্ছে আমার, এবার এই জায়গাটা থেকে আমার সেল জেনারেট হয়েছে, তাহলে স্টপ লসটা নিশ্চয়ই এই জায়গায় হবে 21 এমএটার উপরে। তাহলে এই 21 এর উপরে চলে গেল স্টপ লস, তাহলে গ্যাপটা অনেকটাই হচ্ছে। আর এইটার ক্ষেত্রে যখন আমি যাচ্ছি এখান থেকে বাই বসছি, তাহলে স্টপ লসটা এটা হবে এমএটা, এমএ নিচে। হ্যাঁ, ক্যান্ডেল দেখি তো সবসময়। মানে ক্যান্ডেল দেখে যে ট্রেড নেওয়ার সিস্টেম যেটা আছে সেটাই থাকবে, যে এখান থেকে উঠেছে, এবার এর উপরে ক্লোজ গেছে, তারপর তো ট্রেড স্টার্ট হবে। এখানে শুধু ওই যেটা একটা ইন্ডিকেটর থাকবে আধ ঘন্টা যেতে পারে ওটা বোঝানো তো এখানে সিগন্যালিং ক্যান্ডেলটাকে তার উপরে ইন্ডিকেটর তো আমরা ক্লোজ করব তার উপরে এটা বলে দিই আরেকবার, যখন আমাদের এই লাইনটা হয়েছে, ধরেন এই লাইনটা উপরে ক্লোজ না হয়, এই জায়গাটা ক্লোজ হচ্ছে, হ্যাঁ, তার মানে কি পরে ক্যান্ডেলটা নিচের দিকে যাওয়ার কথা, পরে ক্যান্ডেলটা এইটা হচ্ছে, তার মানে কি আমার ট্রেড নেই তখন। এইবার এর পরে ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, তার মানে কি আমার সেল জেনারেট হয়ে গেছে, তাহলে এইখান থেকে আমার সেল আসবে তো, তাহলে তার স্টপ লস কোথায় যাবে? এখানে। ঠিক এইবার এই জায়গাটাতে আসলো, এই জায়গাটাতে আসলো, এই জায়গাটাতে এসে এই উপরে গিয়ে ক্লোজ নিল, তাহলে আমার বাই জেনারেট হচ্ছে, তাহলে আমার বাইটা এখান থেকে জেনারেট হবে তো। এইবার এখান থেকে যখন হলো, আমার স্টপ লসটা এটা হবে। স্যার এটা সব সময় বডি দিয়ে বডি মানে আমি যদি সেলে যাই, রেড ক্যান্ডেল কোথায় বডি ভাঙলো শেষ করলো, আর বাইতে যদি যাই আমার গ্রিন ক্যান্ডেল কোথায় বডি শেষ করলো। বডি ক্লোজ যেখানে হবে সেখানে বাই আর সেলটা জেনারেট হবে। ইএমএ 21 55
ইএমএ 21 দেখো, ইএমএটা কোথায় আছে দেখো, ওইসব দেখতে হবে না, ইএমএ খালি দেখো, তাহলে 21 সব পেয়ে যাবে। ইএমএ এটা ইএমএ পাবে না, এমএ এক্সপোনেনশিয়াল। স্যার এইভাবে লিখলে মনে থাকবে তো? আমি লিখেছি বাই গ্রিন ক্যান্ডেল হ্যাজ বডি ক্লোজেস দেন বাই ওইটা তো নর্মাল, ওটা তো এটা শিখছি আমরা যখন এবার রেড ক্যান্ডেল হ্যাজ দ্য বডি ক্লোজেস একই কথা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ইন্ডিকেটর, ইন্ডিকেটর হচ্ছে মার্কেট এখন নিজের দিকে যাচ্ছে, এটা বোঝা যেমন ট্রেড না ওরকমই ট্রেড নেবে, সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট সব ড্রয়িং করে ট্রেড নেবে। এটা খালি ইন্ডিকেট করতে আমাকে তো মার্কেট এই যে এইটা ইএমএ এক্সপোনেনশিয়াল, মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল। স্যার এই 30টা ধরে 30 পয়েন্ট নিচে থাকবে তাই তো স্যার? এটা বলছি এই ওটা এসএল হ্যাঁ, নিচে থাকলে স্টপ করলে স্টপ লস নিচের দিকে যাবে পাইতে, আর উপরে গেলে উপরে 30 পয়েন্ট, মানে আমি একটা বললাম 30 পয়েন্টের হলে এইভাবে চলবে, মানে স্টপ লসটা একটু বড় হয়। বড় দিকে তাহলে এখানে বড় স্টপ লসে কাজ করতে গেলে ক্যাপিটালটা বড় রাখতে হবে, বড় রাখবে কারণ 30 পয়েন্ট, হ্যাঁ প্রফিটটা বড় আসবে, যেহেতু 0.01 এর ট্রেডেই আসবে কিন্তু অনেক বড় আসবে। আমি ট্রেনে আসতে আসতে 60 থেকে 90 পয়েন্ট রাখবে তাই তো? আমার পাশের সিটের দুজন ভদ্রলোক, তারা চাকরি করেন বোধহয়, যাই হোক একসাথে কোথাও যাচ্ছেন, ওরা ট্রেড করে জায়গায়। ওরা আমি যে অল্প অল্প বুঝি বা আধা বুঝি সেরকম, তো ওরা পাশে পাশে ওরা বলা বলি করছিল 9 EM। এটা কি? আমি 21 বলছি, ওরা 9 বলছে। ওই তো এখানে 9 লাগালে 9 এখানে 9 আসে প্রথমে, এটা ইনেবলড আছে। 9 আসছে, 9 আসছে। এটা আমি এই যে আজকে বনগাঁ থেকে ট্রেনে উঠেছি, আমার পাশের সিট লেন্সটা 21 করে দাও। হ্যাঁ, স্যার ওই যে 9 21 8 8 18 এগুলো, 8টা কি আর 8টা ছোট এমএ আর 18টা বড় এমএ। দিন দিন সংখ্যা ওখানে 18 আর 8, 9 আর 9 13 আর 21 এরকম। দুটো মানে কোনটাকে সরি আমি বুঝি যে এই জিনিসটাই যে 8 18 এই 9 স্যার সেদিন ক্লাসে পড়ালেন না, এই যে ইন্টারডেতে 15 আর 3 ঘন্টার হেতু এটা সেট হচ্ছে 880 এমএ ক্রস ওভার এটাকে বলা হয়, হ্যাঁ। 50 মিনিট থেকে 5 আওয়ার, সেটা হচ্ছে 9 21 ইন্টারডে করার জন্য সেদিন করে 8 18 লাগে। হ্যাঁ, তো 8 18 মানে কি, একটা শর্টার টাইম ফ্রেম থাকে, ওটা 8 লেখা আছে, ওটা ধরেন রেড ক্যান্ডেল দিলেন, হ্যাঁ রেড সাইড, আর লংটা দিলেন 18, ওটাকে দিলেন গ্রিন, ঠিক। এইবার এই তো 8 18 যাচ্ছে, এইবার চলছে, এটা হচ্ছে 18, 8টা নিচের দিকে গিয়ে একে কাটলো, এইটা হচ্ছে গিয়ে 8, তাহলে আমার বাই সিগন্যাল জেনারেট হচ্ছে, ঠিক। আবার এইটা উঠতে 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 থেকে এবার নিচে কাজ যাচ্ছে, তো এই এটা দিয়ে গেল, মানে সেল জেনারেট হলো। 8টাকে নিয়ে সব গল্প, 18 চলছে, 18 8 উপর দিকে গেছে, নিচে কাটলে হলো গিয়ে সেল আসবে, আর নিচ থেকে কেটে গেলে এখানে বাই আসবে। এখানে গল্প হচ্ছে কারণ আমি শর্ট টার্মে হ্যাঁ, আমি শর্ট টার্ম ট্রেডে আছি যেহেতু। আর ওটা 9টা কাটবে 21 হ্যাঁ, 9 নরমালি কাটে না, আমি 21 কাটার কোনো গল্প দিইনি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গিয়ে 21 হচ্ছে খালি ইএম এর উপরে, আচ্ছা আর ইএম এর উপরে কি, আমি বেশি ট্রেড বুঝি না, আমি অ্যাডবক ঝামেলা করতে চাই না, আমি একটা $1000 নিয়ে চুপচাপ বসে আছি, আমার মাসের শেষে যদি $200 আসে ওটাই অনেক। আর আমাদের টেন্ডেন্সি কি, রোজ ট্রেড নেব, একবার ট্রেড ক্লোজ হলে আবার ট্রেড খুঁজবো, তো এই জায়গাগুলোর থেকে আমাদেরকে সরতে হবে ধীরে ধীরে। কেন, আই ওয়ান্ট টু মেক ক্যাপিটাল, যদি আমাকে ক্যাপিটাল বানাতে হয় তাহলে আমাকে একটা অন্যরকম স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, আর ওই স্ট্র্যাটেজির উপরে আমাকে স্ট্রিক থাকতে হবে নিজেকে। তাহলে স্ট্রিক থাকতে পারলে কি হবে, আমাদের তো চাহিদার তো শেষ নিকাশ। আমাদের যদি মনে হয় যে আমার যদি 1 মিনিটে $2 হয়ে গেছে, তারপরে তো আমি সারাটা দিন পরে হচ্ছে আবার ওটাকে $24 বানাবো, আমার তার তো ওইটাই। আর এই জায়গাটাতেই হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে। এইদিকে দেখবে কৃষ্ণকে দেখবে, কৃষ্ণাকে যতক্ষণ না আমি বলি ও ততক্ষণ ট্রেড কিছু নেয় না, চুপচাপ বসে রয়েছে, নিজের মতন রয়েছে, গল্প করছে চুপচাপ। ও যে কত চুপ বসতে পারে, তুমি ওই আমাদের যে ওমপুরি আছে, মরে গেছে যে ইটা ওমপুরি, ও
ও পরিচালনা করতো না, তো ও দেখবে একটা বইতে 3.5 ঘন্টার বইতে ও দুটো কথা বলেছে। ওইরকম কৃষ্ণ ওইরকম, হ্যাঁ যতক্ষণ লোকে খোঁচা মারবে ও ততক্ষণ কথা বলবে না। বিভিন্ন ধরনের যেরকম মোটরসাইকেল না না, কালো করে দিবে। ভালো করে। ঠিক আছে তো? তো এবার ওর বক্তব্য হচ্ছে, স্যার আমাকে, আমি $1000 নিয়ে বসে আছি, আমাকে পুরস্কার বলেছে স্যার আমার 14 লাখ টাকার এখন দেনা আছে। ঠিক আছে, এবার এই 14 লাখ টাকা প্রতি মাসে ইন্টারেস্ট দিতে হবে, 40,000 টাকা করে ইন্টারেস্ট, আর আমার পার্সোনাল খরচা 15 তো 55,000 টাকা আমার লাগে। এখন আমি কি করছি, টাকা ইন্টারেস্ট নিয়ে সেই ইন্টারেস্টও দিচ্ছি, খরচা চালাচ্ছি, সোর্স অফ ইনকাম জিরো। তা কি করলে বেটার হয়, চাহিদাটা বোঝো জিনিসটা। কারণ তোমার চাহিদাটা কি হয়েছে, বলে দেখে না এই টাকাটা তো শোধ করতেই হবে, 14 লাখ টাকা যেহেতু খেয়ে ফেলেছি, এই টাকাগুলো নষ্ট হয়ে গেছে। এবার এইটা করার জন্য আমার কত টাকা ক্যাপিটাল লাগবে। তো আমি বললাম যে তোমার 10 লাখ টাকার ক্যাপিটাল লাগবে, কিন্তু তখন লোন কিন্তু 24 লাখ টাকা হয়ে গেল, ঠিক? কিন্তু তোমাকে বাজার থেকে 12 লাখ টাকা তুলতে হবে, তাহলে লোন হবে 26 লাখ টাকা টোটাল। পিছনের লজিক গুলোকে বুঝতে হবে, এটা আজকে দেখাচ্ছি তোমাদের। প্রত্যেকের জীবনে এগুলো দরকার থাকে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এখানে 18টা চলবে, 8টা কাটাকাটি করবে। হ্যাঁ। ছোটটা এবার বড় টাকা 14 লাখ ছিল লোন, 12 লাখ টাকা ওকে লোন নিতে বলেছে বাজার থেকে। তাহলে 26 লাখের লোনের উপরে @4% করে যদি ইন্টারেস্ট পড়ে, তাহলে কত হচ্ছে? 1,04,000 টাকা করে ওর ইন্টারেস্ট। তার মধ্যে ট্রেড হবে মোটে 10 লাখ টাকার, তাহলে 2 লাখ টাকাটা গেল কোথায়? এই 2 লাখ টাকাটা হচ্ছে এই 1,04,000 করে 2 মাসের ইন্টারেস্ট হাতে থাকলো, তো ও প্রেসার থাকবে না। আর যদি প্রেসার থাকে, কালকে ডেট আছে একটা 5,000 টাকা দেওয়ার, পরশুদিন ডেট আছে একটা 18,000 টাকা দেওয়ার, তার 3 দিন পরে একটা ডেট আছে 10,000 টাকা দেওয়ার, ওর কিন্তু ব্রেন এইটা কাজ করছে, তখন আর অন্য কোনো কাজ করবে না তো। এই টাকাগুলো তুলতে হবে, আর এই তুলতে গিয়ে তো প্যানিক শুরু হবে। এইবার $10,000 যখন আমার ট্রেড হয়ে গেল, ট্রেড করতে শুরু করলাম, আমি এখানে 0.1 এর ট্রেড মারবো, 1, ঠিক? তাহলে আমার 1 পয়েন্ট নড়া মানে হচ্ছে কি আমার $10। এইবার আমার প্রত্যেক মাসে 1,04,000 তো চাই, 15-16,000 টাকা আমার নিজস্ব খরচ, 1,20,000 মতো চাই। 1,20,000 মতন চাই। এইবার এই 26টাও তো শোধ করতে হবে, নাকি সারা জীবন ওই ইন্টারেস্ট টাকা দিতেই হবে। এটাও দিতে হবে। তো এটা আমার 3 লাখ টাকা করে আমি ধরলাম দিতে হবে, তাহলে 4,20,000 টাকা আমার পে আউট বার করতে হবে মাসে। এটা প্রেসার হচ্ছে, কিন্তু চেষ্টাটা করা যায় কিনা দেখিয়ে দেয়। আমি কিন্তু ওকে এইভাবে বললাম, তো বললাম যে আমি এইখানে এই $10 প্রফিট 1 পয়েন্টে, আমি 0.1 এর ট্রেড না নিয়ে 0.4 এর ট্রেড নেব, 0.04 এর। তাহলে আমি 3টে ট্রেড খোলা রাখতে পারবো কি পারবো না? পরপর 1 হতে গেলে কত লাগে? 4, 4, 2 খুলতে পারবো তো আমি। এইবার আমি নিলাম এই জায়গাটার থেকে বাই, সে মার্কেট এই জায়গায় চলে আসলো, আমি এখান থেকে আরেকটা বাই নিতে পারবো। মার্কেট বাইতেই আছে, কিন্তু একটু পড়লো, লিকুইডিটি নিতে গেল, তারপরে আবার একটা এই জায়গায় গেল, এখানে আমি একটা নিয়ে নিলাম, তাহলে আমার এভারেজ প্রাইসটা এইটা হয়ে গেল না, এভারেজ থাকলো। এইবার এখান থেকে মার্কেটটা এখান থেকে এতটা উঠবে, আর এখান থেকে এতটা উঠবে, কোনটা খাটনি বেশি হবে? এইটা। তাহলে ওঠার চান্সটা কমে যায় অনেকটা, কেন অনেকটা নিচে চলে গেছে যেহেতু। এইবার আরো নিচে গেল, সেখানে আমি আর বাই করলামই না, আমার বাই হয়ে গেছে 3টে, যার লিমিট ছিল। এইবার এখান থেকে ঘুরে ও এই অবধি যেতে ওর সময় লাগলো, কিন্তু ও এই অবধি যেতে গিয়ে ও আমাদেরকে 16 পয়েন্ট দিল। কোথার থেকে? অন এভারে এইটার থেকে। তাহলে 16 ইন্টু 4ই তো দেবে আমাকে, আবার এটা করে 16, তাহলে আমাকে 640 পয়েন্ট দিয়ে গেছে, $640 দিল 16তে। তাহলে $640 যদি আমাকে দেয়, তাহলে আমার 640 ইন্টু মাসে যদি 4টে ট্রেড হয়, $2,500 মানে $2.5 লাখ টাকা দিল তো আমাকে। এবার $2.5 লাখ টাকা দেওয়া মানে আমার 2 মাসের আবার ইন্টারেস্ট রেডি হয়ে গেছে তো। ও তো 2 মাস রেডি রেখেই ছিল ঘরে, আরো 2 মাস রেডি করে নিলাম। পরের বারে $2.5 লাখ টাকা আসলে $2.5 লাখ টাকা সুদ দিয়ে দিতে, আসল দিয়ে দিতে পারবে না এক ঝটকাতে। তাহলে এবার 26-এরটা 2.5 কমে গেল না, তাহলে 23.5। তারপরের মাসে আবার একটা $2.5 লাখ নিয়ে আবার 2 মাসের ইন্টারেস্ট রেডি রেখে দিল,
ট্রেড চাপ নিচ্ছে না, মাসে 4টেই ট্রেড করছে খালি ও। এইভাবে তো 4টে ট্রেড করে এখানে আবার 2.5 লাখ 2.5 হাজার আর একবার দুবার 2.5 হাজার দিতে পারবেন, যেহেতু ইন্টারেস্ট রেডি আছে আমার কাছে। কারণ আমার কাছে তো 6 মাসের ইন্টারেস্ট রেডি হয়ে গেছে, আমি দিচ্ছি কত 3 মাস দিয়েছি, আরো 3 মাস রেডি আছে আমার কাছে। তাহলে আমার কত টাকা দেনা শোধ হয়ে গেল? 5 হয়ে গেল 17.5। এইবার 17.5 যাওয়া মানে আমার ইন্টারেস্ট রেট কোথায় হয়ে গেল? 68 70,000 প্লাস 15 85,000 হয়ে গেল। তাহলে এই 2.5 লাখে আমার 3 মাস হবে কি হবে না? 3 মাসের সুদ এসে গেছে তোমার কাছে রেডি। তাহলে এইবার আমি দুটো 2.5 মাস আরো 2.5 হাজার প্লাস 2.5 হাজার আরো শোধ করতে পারবো না? তাহলে একবার 2.5 হাজার নিলে আমার 3 মাসের রেডি ইন্টারেস্ট, কিন্তু আমার 5 লাখ টাকা দেনা শোধ করলে ঠিক 1 বছরের মাথায় ওর দেনাটা জিরো হয়ে যাবে কি হবে না? এর পরের গল্পটা শুনলে আবার চমকে যাবে। বলছে স্যার বোনের বিয়েতে 15 লাখ টাকা লাগবে, আর দোতলাটা করতে 20 লাখ টাকা লাগবে। কি বলতে? দোতলাটা করতে 20 লাখ টাকা লাগবে, আর 35 লাখ লাগবে। ঠিক, তুমি আগে এইটা কমপ্লিট করলে তোমার কাছে কি হয়ে গেল? নিজস্ব একটা ক্যাপিটাল 10 লাখ হয়ে গেল ফিক্সড। সব দিক দিয়ে তোমার দেনা তো নেই আর মাথায়। এবার তোমার প্রথম কাজ হবে, এই 4টা কিন্তু তোমার মুছে গেল। স্যার এই জায়গাটায় আমি একটু বলে দিই। এটা আরো বুঝি। 0.01 আর ওখানে 0.04 0.04 তাহলে 0.1 মানে হচ্ছে কি 0.04 0.04 0.04, তাহলে 0.12 ট্রেড হচ্ছে না, এর থেকে একটু বেশি হচ্ছে না? আচ্ছা আচ্ছা। আমি 3টে ট্রেডে ভেঙে দিলাম, কিন্তু ওইটার পরে করে নিতে হবে স্যার, ওখানে তো 0.01 আছে, এই পয়েন্ট আমি 0.1 এর ট্রেড নেওয়া যায়, আমি এই ট্রেডটা নেবো কি? ভাগ করে নিলাম। হ্যাঁ, আমি 0.1 এর ট্রেড ধরেন এখানে আমি একটা নিয়ে নিলাম 4,621 একটা বাই নিয়ে নিলাম 0.1। 4টে পার্ট কিন্তু এবার হয়ে গেল 4602 তে এসে গেছে মার্কেট। এইবার তো আমার এখানে পুরো এই $190 লস দেখাচ্ছে তো, আমি লস দেখবো কেন? আমি নিলাম এখান থেকে পড়েছে, ঠিক আছে 16তে একটা পেয়েছি, আবার 0.04 নিয়ে নিলাম একটা। এবার 2তে এসছে, তখন গিয়ে 0.04 নিয়ে নিলাম। তাহলে এবার এভারেজ কি হলো? 16 আর 21 কত হচ্ছে? 37 আর 2 39 বাই 3 13তে এসে গেল আমার রেট 44613। দেখুন তো মাঝখানে চলে আসছে কিনা? বাস, আর কোনো চাপ নেই। দুটো নিয়ে নিলাম, তাও $5-7 নিচে হলেই নেবো, নাহলে নেবো না। নিলাম, এইবার যেদিন যখন যেখান থেকে মার্কেট ঘুরবে সেখানে গিয়ে আরেকটা ট্রেড নেবো, ওর আগে নেবো না ট্রেড। থাক করে এই করে ও $1,000 ঢুকিয়েছে। কত তারিখে ঢুকিয়েছে? ও 10 দিন হলো, তার মানে হচ্ছে কি 11 তারিখে ঢুকিয়েছে, 11 টাকা $1,000 ঢুকিয়েছে। আজকে অব্দি ও টোটাল 10টা ট্রেডিং ডেতে $240 প্রফিট। কি খারাপ হচ্ছে? তো এইভাবে যদি আমরা কাজ করতে পারি, দেখো একটা মিশন কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না? ঠিক 1 বছরের মাথায় ওর জিরো লাইবিলিটি, 1 বছরের পর থেকে ওর প্রথম লাইবিলিটি নেওয়া শুরু করে ফ্যামিলির জন্য। এইবার ওর যদি $2,500 বানাতে পারে, এইবার বলেছি যখন তোমার দেনা শোধ হয়ে যাবে, কিন্তু আমারও কিন্তু $1,000 চাই প্রতি মাসে তোমার কাছ থেকে। দেনা অবধি আমি তোমার থেকে চাইবো না, কিন্তু দেনা শোধ হয়ে যাওয়ার পরে আমাকে দিতে হবে। বলো ঠিক আছে, কিন্তু তখন আমাদের ট্রেডটা পাল্টাবে কি পাল্টাবে না? কেন? ক্যাপিটাল নিজের আছে তো, এবার একটু রিস্ক নিতেই পারি। তখন এটা 0.04 এর জায়গায় 0.05 করে নেওয়া যায় কি যায় না? যখন এটা 15তে ট্রেড হবে আর 16 পয়েন্টের ট্রেড হবে, তাহলে আমার $800 করে আসবে কি আসবে না? তাহলে আমাকে দেওয়ার পয়সাটা রেডি হচ্ছে কি হচ্ছে না? ওর গায়ে লাগবে না, কিন্তু ওর 2.5 ওর কাছেই যাবে। এবার 2.5 করে 6 মাস বাজারে বোনের বিয়ের টাকা রেডি। বোনের টাকাটাকে আগে রেডি করে নেবে, সোনা টোনা আগে কিনে নেবে, যা যা করতে হবে। সোনা কিনবে কি? একেবারে 24 ক্যারেট কিনবে। কেন? ছেড়ে এসে বললো আমার ব্রেসলেট চাই, ঠিক? তুমি ব্রেসলেট বানাতে পারবে না আগে, তাহলে ওর রিস্টের মাপ কি আছে না আছে জানো না। এইবার মেয়ের বাড়ি থেকে বললো, ছেলের বাড়ি থেকে বললো আমার ছেলেকে একটা চেন দিতে হবে। তুমি গলার মাপ জানো না, চেন কি দেবে? হতে পারে না। তুমি কি করবে? 24 ক্যারেটের গোল্ড কেনা শুরু করবে। 24 ক্যারেট 22 ক্যারেট প্রাপ্ত হয়েছে। 22 ক্যারেট 24 ক্যারেট বলছে। এবার 24 ক্যারেটের যদি গোল্ড কেনো পিওর, পৃথিবীর যে দেশে বেচবে সেই দেশেরই দাম পাবে, ওই দামটাই পাবে। হ্যাঁ, চলে গেছে নাম পিওর, অরিজিনাল পিওর মানে 999 পিউরিটি, ঠিক? তাহলে এই 24 ক্যারেটের তুমি গোল্ড কেনা তোমার দরকার, ধরো 6 লাখ টাকা গোল্ড কেনার দরকার। তাহলে তোমার এখন 16,000 টাকা করে গ্রাম আছে,
তো 16,000 করে 6 কিনতে পারে, 40 গ্রাম তোমার সোনা কেনার দরকার, তুমি 40 গ্রাম 24 ক্যারেটে কিনে রেখে দাও। এইবার ঠিক বিয়ের আগের মাসে তোমাকে কনফার্ম হলো যে ছেলে এইগুলো নেবে, 40 গ্রাম সোনাটা তুমি দিতে পারছো। তো এই 40 গ্রাম সোনাকে ভাঙো, সঙ্গে সঙ্গে এটা 22 ক্যারেটে যাবে। 22 ক্যারেটের এইটার আর এটার মধ্যে তফাৎ হচ্ছে 16,000 টাকা, এখন আছে 14,900 টাকা দাম হচ্ছে, দেখো তফাৎ দেখো। তাহলে এই 1200 টাকা করে রেটে তফাৎ হয়ে গেছে তো। এই 1200 টাকা ইন্টু 40, 48,000 টাকা হয়ে গেল তো, মজুরি দিয়ে দাও। স্যার এই ক্যারেক্টারটাই তো অ্যাকচুয়ালি তো শোনা হয় না 24 ক্যারেট, ওটা নরম থাকে। ওটা নরম থাকে, ওটা মানে কপার টপার মিলাতে হয়। মানে এমনি পিওর থাকে। হ্যাঁ, এবার ওটাকে গয়না বানাতে গেলে 22 ক্যারেট করতে হয়। গয়না বানানো আর 22 পিওর মানে শক্তপোক্ত গয়না বানাতে গেলে 18 ক্যারেট করতে হয়। আরো কম আরো কম সোনা, মানে সোনার মধ্যে মেলাবাটিটা বেশি। কপারটা তাহলে এই 22 ক্যারেটের যখন তুমি সোনা বানাচ্ছ, খাদ বানাতে হয়, তাহলে এইবার তোমার মজুরির টাকা বেরিয়ে গেছে তো, ঘর থেকে কোনো টাকা গেল মজুরি। এইবার আরেকটা গল্প হচ্ছে যে ওর বোনের বিয়ে ঠিক হলো 9 মাস পরে বা 1 বছর পরে, তখন সোনার দাম হয়ে গেছে 19,000 টাকা, পিওর সোনার দাম, মানে 24 ক্যারেট। 24 ক্যারেটের দাম। তাহলে এইটার দাম কত হবে? তখন 17,000 টাকা হবে। তখন 17,000 করে এই 6 লাখ টাকা সোনা কিনতে কতটুকু পাবে? 35 গ্রাম পাবে। কিন্তু ওর গায়ে 40 গ্রাম আছে তো সোনা। 22 ক্যারেট করলে তো 40 গ্রামই থাকবে ওর সোনা, সোনা তো কমলো না কোথাও। কিন্তু ওর কি হলো, টাকাটা 80-90 হাজার টাকা বেঁচে গেল, 1 লাখ টাকা বেঁচে গেল এইটুকু টাইমের মধ্যে। এই একটা সুবিধা পেলো, বললো ঠিক আছে স্যার, আমি তাহলে এক কাজ করবো, দেনা কিছুটা মেটাবো, কিছুটা করে সোনা কিনে রাখবো। হ্যাঁ, 5 গ্রাম 5 গ্রাম করে কিনে রেখে দাও। এই সোনাটা কোথায় কিনতে পাওয়া যাবে? মুক্তুতে পাওয়া যায়, যে কোনো সোনার দোকানে পাওয়া যায়, 24 ক্যারেট বলে। মুকুটে পাওয়া যায়। মুক্তুতে আবার সুবিধা আছে কি, ইনস্টলমেন্টে, 9টা ইনস্টলমেন্টে কিনতে পারবে না। আমি 2400 কিনতে পারি, গহনাও কিনতে পারি। হ্যাঁ, গয়না কেনার লস হতে পারে। হ্যাঁ, মুক্তুতে তো রিজেন্স, হ্যাঁ, ওখানে তো বন্ধক মজুরি নেই। মজুরি নেবে না, যা দাম তাই নেবে। না না, 24 ক্যারেটে, হ্যাঁ 24 ক্যারেটে মজুরি হবে কেন? তার মজুরি না, আমার তো ওইটা- ওরা জিএসটি টিএসটি নিয়ে দেয়। আচ্ছা কয়েনের মতো দেবে ইসের মতন দেয়, ওই যে বিস্কিটের মতন দিই, বা 5 গ্রাম থেকে শুরু। 2 গ্রাম থেকে শুরু। এবার তুমি যত ছোট কিনবে তত তোমার চার্জেস গুলো বেশি পড়ে তো, এটাই হচ্ছে সমস্যা। তো 70-75 হাজার টাকার ইনভেস্টমেন্টে একটা 5 গ্রাম তুমি পেয়ে যাচ্ছ, নিয়ে নিলে। আবার একবার টাকা হলো, আবার 5 গ্রাম নিয়ে নিলে, আবার 5 গ্রাম নিয়ে নিলে, এইভাবে করে 8 বার নিলে তো তোমার 40 গ্রাম হয়ে গেল। আমি 10 গ্রাম কিনলাম। হ্যাঁ, তাহলে 10 গ্রামের ধরুন 1,90,000 বলছেন দাম ধরুন। মানে 1,60,000, আর ওর মধ্যে জিএসটি নিয়ে GST 3%, হ্যাঁ? জিএসটি 3%, ও আচ্ছা। ওদের জিএসটি কম। নতুন দেখতে। নতুন না, গোল্ডের ক্ষেত্রে পুরো ভারতবর্ষের জিএসটি কম। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেল এটা? এমনি নরমাল দোকান থেকে 24 ক্যারেট পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ পাওয়া যাবে, গোল্ডের ক্ষেত্রে হ্যাঁ? গোল্ডে পাওয়া যাবে কিন্তু নিলে নতুন পদ্ধতি না, ও তো বাবা। না, সার্টিফিকেট দেওয়া দোকান থেকে নেবেন, যে কোনো দোকান থেকে নিলে হবে। তাহলে আবার কিন্তু ওরাও তো নেবে। যা, তাহলে আবার সেই জায়গা থেকে নিতে হবে। হ্যাঁ, সরকারিভাবে কেনেন, যেটা আপনার প্রমাণ থাকবে, ওরা প্রমাণ দিয়ে দেবে। মানে ওটা পিউরিটি আছে, যেখানে যাবে ওই সার্টিফাই হয়ে যাবে। হ্যাঁ, ওর দেখলে ওটা 999 এর পিউরিটি হলে তখন ওই দাবি দিবে। ক্যারেটের 24 ক্যারেটের তাহলে বোঝা গেল। এইবার দেখো, আমরা যখন ট্রেডিং এরিয়াতে ঢুকছি, আমি কিন্তু বারবার এইটাকে নিয়ে আলোচনা করছি, 100 জায়গায় আমরা এবার 150 নিয়ে ঢুকবো, ঠিক আছে? $150 নিয়ে ঢোকার মেইন কারণগুলো বুঝতে হবে। তার আগে বুঝতে হবে গোল্ডের ফিউচার কি আছে। গোল্ডের ফিউচার হচ্ছে গিয়ে XAUUSD। 2026-এ দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, 2036-37 এর কথা বলছি, 37-38, মানে 12 বছরের একটা টাইম ফ্রেমে বলছি। এখন আজকের দাম, মানে এই যে ডেটের দাম হচ্ছে গিয়ে 16,000 টাকা পার গ্রাম, ঠিক? হ্যাঁ, আয়ন। তো এইটার দাম যদি আমাদের 1 আউন্স হয়, 31.1 গ্রামের দাম হচ্ছে গিয়ে $4,604। হ্যাঁ, এইটা কিভাবে ক্যালকুলেট হয় স্যার? এটা কিভাবে ক্যালকুলেট এটা মানে 0.01 এর যে লট, এটা হচ্ছে কি 31.1 গ্রাম। এবার 31.1 গ্রাম ক্যালকুলেটর মারো, ইন্টু 96, 4604, 30.1 না ওইটা পরে, 4604 ইন্টু 96, এখন ডলারের রেট তো তাই, কত আসলো? ডলার দিয়ে গুণ করলে এটা INR এসে গেল, ডিভাইড বাই 31.1, 14,200 হ্যাঁ হ্যাঁ, ইন্টু 1.15। আমাদের উপরে 15% ট্যাক্স লাগিয়ে দিচ্ছে না গভর্নমেন্ট? 16,300 টাকা। কি বলেছে?
1.15 কি যাবে? ওর ট্যাক্স লাগিয়ে দিয়েছে গভর্নমেন্ট, বাইরে থেকে যেন সোনা না আনে, ইম্পোর্ট ডিউটি। এর জন্যই যাবে, তাই তো? তাহলে বোঝা গেল তো 16,000 টাকা। আমি তো আমাদের যা কিনতে যাবো সেটাই বলবো, তো 16,000 টাকা পার গ্রাম, এইটাই হয়ে যাবে 1.5 লাখ টাকা পার গ্রাম। 1.5 লাখ? বড় বছর গ্রাম আছে। তাহলে জমি কিনলেও কি এই দাম পাবে আর? এটা 10 বছর পরে তো। হ্যাঁ, তো 10 বছর কিন্তু খুব বেশি টাইম না, না বেশি নাও দেখতে ব্যাংকে গেলে তো ডবল হতো খালি, আমি এলআইসি করেছি 15 বছর। এই কিছু হচ্ছে না। তাহলে এই যে দেখো, এই জায়গাটা যখন আসবে, তোমার যদি থাকে, এখন 2026 থেকে আমি স্টার্ট করলাম, 2028 এর মধ্যে আমার টার্গেট থাকবে আমার 30 গ্রাম গোল্ড যেন কিনতে পারি, 28 এর মধ্যে প্রফিট করে 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 কিনতে হবে আমার। যদি এইটুকু কিনতে পারি, আমার কেনার দাম এট দ্য রেট 25,000 অব্দি যেতে পারবে পার গ্রাম। তাহলে আমার ইনভেস্টমেন্ট 7.5 লাখ টাকা, তাই তো? 2 বছর। এইবার এটা 28 এর মধ্যে গিয়ে আমি কিনে কমপ্লিট করেছি। তাহলে এইবার এইটাকে যদি এইটা দিয়ে করি, এবার 30 ইন্টু 1.5 লাখ 45 লাখ হয়ে গেল। তাহলে 7.5 লাখ টাকাটা কত গুণ হয়ে গেল? প্রায় 6 গুণ, 6.5 গুণ। 6-7 কোন জায়গায় আছে তোমার 8 বছর 10 বছরে এত টাকা বাড়বে? আর তাও সোনা তুমি তোমার ঘরেই রয়েছে, জমি কিনলে তোমার ঘরের বাইরে রয়েছে, রিস্ক আছে, দালাল দালাল ধরে নিয়ে বেচে দেবে, কে নিজের নামে পর্চা করে নেবে, এইসব অশান্তি আছে। কিন্তু এটা তোমার বাড়ির লোক যদি চুরি করে না বেচে দেয়, তোমার কাছে আছে। স্যার এটা তো তাও গেল 2 বছরের হিসাব। হ্যাঁ, যদি আমি 2038 37 38 ওই 10 বছর যদি ওইটা- করি, না, তারপরে শোনেন, যে কোনো জিনিসের একটা স্ট্যাগন্যান্ট জায়গা আছে। কিরকম? যে কোনো ইকোনমিক জিনিসের এই ট্রেন্ড থাকে, এই ট্রেন্ড থাকে, তারপরে এই ট্রেন্ড আছে। আচ্ছা, তিনটা খুব খারাপ। এই ট্রেন্ডটা প্রত্যেক বিজনেসেরও আছে। এটা জানবেন, যখন এই দিকে আছে, এখন কিন্তু গোল্ড এই দিকে আছে, তারপরে একটা স্ট্যাগন্যান্ট পিরিয়ডে যাবে। স্ট্যাগন্যান্ট পিরিয়ডটা হবে এখানে, ধরেন 2038 থেকে শুরু হবে, 2046 47 50 অব্দি যাবে এই টাইমটা। তখন আমরাই বেঁচে থাকবো না, সেম থাকবে সব। মানে কম বেশি থাকবে, 2000 1000 কম বেশি হবে রেটে। তো এই টাইমটা হওয়ার পরে এইবার আসবে কি, রেটটা কমের দিকে। কমের দিকে কেন আসবে? ততদিনে নতুন ধাতু চলে আসবে পৃথিবীর বুকে। কেন, সোনা কেনার এখতিয়ারের বাইরে চলে গেছে, তখন তার গয়না পড়তে পারবে না মানুষ। সোনা কিন্তু আর গয়না রূপে থাকবে না তখন। কারণটা কি বলো? এই যে এই ব্রেসলেটটা, এটা যদি সোনার হতো, যখন তখন ছিনিয়ে নিয়ে চলে যাবে আমাকে বন্ধু দেখে। কেন? এটা দাম 1 কোটি, এইটার জন্য হাত কেটে নিয়ে কেটে নেবে না? 1 কোটির জন্য 5,000 টাকা দিয়ে হাত কাটবে, তাহলে ওইটা আর গয়নার রূপ থাকবে না তো। ওটা একটা এটাই বোঝার asset বিষয়। হিসাবে হ্যাঁ, তখন অ্যাসেট হিসাবে থেকে গেল। এটা স্যার দেখেছিলেন আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ওই ইয়ে করার সময় বলছে কোনো সময় এরকম আসবে, তার মানে সে তখন ওইখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে হবে। দেখাচ্ছিলেন স্যার একদিন আমাদের ক্লাসে। কেন, রিলায়েন্স এই টাইমে 11টা বছর এইরকম জায়গা ছিল পুরো। তারপরে এখনো আবার এখান থেকে স্টার্ট করেছে জানি বিজেপি আসার পরে। এই জন্য দেখো আজকে শেয়ারের দামটা কত বেশি হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমরা একটা শর্ট টার্ম গেম খেলতে কিন্তু আসিনি। আর এই শর্ট টার্ম গেম খেলতে যখন আসিনি, তখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে ফোকাস অন আওয়ার ট্রেড। এখন অবধি, মানে এইখানে ক্লাসে জয়েন করার আগে অবধি, 12,000 টাকা আমাকে দেওয়ার আগে অবধি মানুষ জীবন ছিল আমাদের। আমাদের ভাবনা চিন্তা নিজেদের কাছে ছিল। হ্যাঁ, সবকিছু ছিল, কিন্তু এই ঘরে আসার আগে অবধি আমাদের মানুষ হিসেবে যা যা করণীয় সেগুলো সব ছিল। কিন্তু এইখান থেকে বেরোনোর পরে আমাকে একটা ফাইন্যান্সিয়াল আইডিওলজি নিয়ে বেরোতে হচ্ছে। আমার উদ্দেশ্য কিন্তু এইটা। আমি কিন্তু কখনো বলে দিই তোমাদের কোটিপতি বানিয়ে দেবো 12,000 টাকা দিয়ে। আমার উদ্দেশ্য হচ্ছে তুমি ফাইন্যান্সিয়াল নেচারটা নিয়ে আসো নিজের ভিতরে, যে তুমি আগামী দিনে তোমার ফাইন্যান্সটাকে কি করে ম্যানেজ করবে। টাকা সবাই কামাচ্ছে দেশে, কজন রাখতে পারছে আর কজন নষ্ট করতে পারছে আর কজনই, হ্যাঁ, সব জায়গায় এটাই হচ্ছে। এইবার যে দেখো, আজকে কৃষ্ণা কে আমি যখন দেখালাম $1,000 দিয়ে, ও কিন্তু $500 থেকে আবার কিনেছে না সত্য। ওর কাছে 2 লাখ টাকা ছিল, ওইখান থেকে 50,000 টাকায় পেমেন্ট করতে করতে বেরিয়ে গেছে। আমি ওকে $500 কিনে রেখে দিয়েছি আপনাদের। সেদিনকে আমাকে রাত্রে নিয়ে নিচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, তারপরে ওকে বললাম যে কিনে রেখে দাও ডলারটা। ডলার আছে মানে তুমি ভাঙিয়ে পেমেন্ট করবে না তো। তাহলে ওর কাছে 2,14,000 টাকা ছিল, পেমেন্ট করে খরচাপাতি করে এখন ওটা 1,55,000 পড়েছিল আমাকে। ওর মধ্যে 1 লাখের ডলার কিনে রেখেছিল, ট্রেড করছে, আর 55 ছিল, এখান থেকে আমি $500 কিনে দিয়েছি। তার মানে কি, ডলারটা রেডি হয়ে গেছে। এই যে একটা ট্রেড ধরা রয়েছে, এখান থেকে আমরা বেরোনোর পরে ওর কাছে প্রায় $1,250 হয়ে যাবে, আর $500 দিয়ে $750 হয়ে গেল। এইবার আমরা 0.01 এর ট্রেড নিচ্ছিলাম, ওটাকে পাল্টে দিয়ে 0.02 এর ট্রেড নেব। স্লোলি
বাড়তে বাড়তে ও এখন টাকা পয়সা জোগাড় করছে। কেন 10 লাখ বললাম, কেউ তো নিয়ে বসে নি হাটে, নে 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 নে, এটা তো করছে না। ও চেষ্টা রাত্রি করছে। আমি বললাম যতক্ষণ না আসে তোমার টার্গেট হবে এখান থেকে 40,000 টাকাটা যেন বেরিয়ে যায় এই মাসের ইন্টারেস্ট। তাহলে সামনের মাসে তোমার উপর প্রেশার থাকবে না। আর তুমি টাকা জোগাড় করো, তুমি ডলার কিনো না, ওই টাকাটা দিয়ে পেমেন্ট করো, কারণ ডলার তো তুমি ঢুকিয়ে দিচ্ছ এখানে। আর তোমার প্রফিটের ডলার তুমি যদি $400 বার করো, তার মানে আবার তোমাকে ডলার ঢোকাতে হবে এখানে। তো তুমি 1 লাখ টাকা জোগাড় করো, করে তুমি ডলার না কিনে ডলারটাকে $400 এখানে বাড়িয়ে এটাকে 2150 করে নেবো। তো এইভাবে করে আমরা চলি কাজটাকে নিয়ে। দেখবে ঠিক 1 বছর 1.5 বছর পরে তোমাকে দেনাও নেই, আর তোমার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে এসছে কাজের, যে তুমি এই কাজটা করলেই তুমি সাকসেসফুল হবে আগামী। এই জায়গাটা হওয়া খুব দরকার আমাদের লাইফে। কারণটা কি দেখো, আজকে তুমি খেয়াল করে দেখো, তুমি সকালবেলা 6টা 6:30টার সময় বেরিয়ে যাও, অর্থাৎ বেরাও কি বেরাও না, 7:30টায় বেরাও। তাহলে রেডি হওয়া শুরু করো 5:40 থেকে, ঘুম ভেঙে যেত। তাহলে 6টার মধ্যে উঠে পড়ে একটু চাটা খেয়ে যেন তেন প্রকারে স্নান টান করে ভাতটুকু মুখের মধ্যে নিয়ে বা টিফিন খেয়ে একটু বেরিয়ে পড়ছো। এইবার এই যে জার্নি স্টার্ট হলো, তুমি 10টার সময় গিয়ে অফিস পৌঁছাচ্ছ, এরপরে গিয়ে এসিতে বসছো, সেটা ঠিক আছে। এইবার এই যে জার্নি টাইমটা ঠিক আবার রিটার্ন জার্নি আছে না, 5:30 থেকে শুরু করে নিয়ে আবার 7:30 অবধি রিটার্ন টাইমে 8 ঘন্টা 1 ঘন্টা বেশি লাগবে। বেশি লেগে যায়। তাহলে 8টা বেজে যায় তোমার বাড়ি যেতে যেতে। এই যে জার্নিটা করছো, এই জার্নিটা কিন্তু টায়ারসাম জার্নি। গরমকালে তো খুব ভয়ঙ্কর, কেন এসি থেকে বেরিয়েছো বলে। ঠান্ডাকালে কোনো রকম গায়ে লাগবে না, কারণ ওয়েদার ঠিক আছে, ওকে। কিন্তু তোমাকে 9টা মাস তোমাকে এটা কিন্তু করতে হচ্ছে, ঠান্ডা 3টে মাস বাদ দিলে। তাহলে এই জার্নিটার পরে তোমাকে যে এই ডিউরিং দিস পিরিয়ড যে বসে থাকো 5.5 ঘন্টা 7.5 ঘন্টা 8 ঘন্টা টাইম, এই 8 ঘন্টা কিন্তু তোমাকে চুপচাপ বসে থাকতে দেয় না। তুমি ফোন ঘাঁটতে পারো খুব বেশি হলে 8 ঘন্টা 1 ঘন্টা, বাকি কিন্তু তোমাকে টাইমে কাজ করতে হচ্ছে। 1 ঘন্টা খাওয়ার 8 ঘন্টা সলিড কাজ। হ্যাঁ, 9 ঘন্টা টাইম দিতেই হবে। 1 ঘন্টা খাওয়ার আর 8 ঘন্টা কাজ, এটা দিতেই হবে। তাহলে ওই টাইমে তুমি অন্য কোনো কাজ তো করতে পারছো না, তার মানে তোমাকে বসে থেকে মাজাতে ব্যথা করে মাথাটাকে লাগিয়ে তোমার এই করার পরে মাসের শেষে তোমাকে 30,000 দিচ্ছে। তাহলে তোমার এই 9 মাস করে যে টোটাল যে যাচ্ছে টাইমটা 26 দিন করে যাচ্ছে মাসে, তো এই টাইমে রেখেছো তুমি 30,000 টাকা কামানোর জন্য ইনফ্লুয়েন্সড এখনো, কারণ অল্টারনেট সোর্স নেই বলে। ক্লিয়ার? অল্টারনেট সোর্স যদি রেডি থাকে তুমি এটাকে করতে বাধ্য না তখন। এইবার দেখো তুমি কৃষ্ণার কাছে এডুকেশন তোমার থেকে কম, তো একটা প্লেন গ্র্যাজুয়েট, আর তোমার কাছে ডিগ্রি আছে মানে ডিসে, হ্যাঁ বিটেকে, তাহলে তোমার সাথে এডুকেশনে কম হোক। এইবার ও মাসের শেষে 40,000 টাকা কামাচ্ছে, কারণ ইন্টারেস্ট যখন দেবে এটুকু কামাবেই ও বসে এখন। এর জন্য সার্ভিসটা কি, 11টার সময় আমার অফিসে পৌঁছায়, 8:30টার সময় বেরিয়ে যায়। এখানে কোন কঠিন কাজটা করতে হয় গল্প ছাড়া, তাই তো? তাহলে এই টাইমটাকে এনার্জিফুল টাইম করুন, যে এমন না যে টায়ার্ড হয়ে গিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো, কিচ্ছু করতে হয় না। এবার আড্ডা মারছে, আমরা এখানে আড্ডাই মারি কল্পনা, সারাক্ষণ তার ট্রেন নিয়ে বসে থাকি না, আর বসে থাকলেও আমাদের আড্ডা বন্ধের কি আছে। অ্যাকচুয়ালি স্যার তাহলে এই যে টাইমটাতে ও কিন্তু টাইম দিল তোমার থেকে বেশি, 7.5 ঘন্টার মধ্যে টোটাল টাইম দিয়েছে, 9.5 ঘন্টা। এর মধ্যে টিফিন করছে, সব কথা বলছে, সব কিছু, এখানে আমার সাথে ঘুরতেও যাচ্ছে, যেখানে সেখানে যাচ্ছে। এইবার এইটা হয়ে যাওয়ার পরে ওর মাসের শেষে 40,000 টাকা, তাহলে তোমার গ্র্যাজুয়েটের ডিগ্রি আর একটা টেকনিক্যাল ডিগ্রি, তার ভ্যালুয়েশন বেশি হয়ে গেল। আমি কিন্তু ছোট করছি না, বুঝতে পারছি। তার মানে কি আমি এডুকেটেড হইনি বলে আমি রোজগার করতে পারবো না, না, এফিসিয়েন্সি তৈরি করে দেবে, এফিসিয়েন্সি আমাকে পয়সা এনে দেবে। এটাও তো একটা এডুকেশন। ঠিক আছে, আমি এটা প্রফেশনাল এডুকেশন, যেই প্রফেশনালের জন্য কোনো ডিগ্রি নেই হয়তো, কিন্তু আমার এফিসিয়েন্সি বাড়ছে রোজ। এই এফিসিয়েন্সি আর স্কিলটা যদি ডেভেলপ হয়ে যায়, ধরো যেদিন আমার এই 26 লাখ টাকা দেনাটা যেদিন জিরো হয়ে গেল, আমার কনফিডেন্স লেভেল কোথায়? প্রচন্ড হাই। সেকেন্ড পার্ট কি, আমার 2.5 লাখ টাকা মাসে ইনকাম আছে কি নেই, এখন অব্দি তো ওটা লোন শোধ করতে যায়, তখন 2.5 লাখ টাকা ইনকাম। এইবার বলো তুমি কত বছর চাকরি করলে এই 2.5 লাখের প্যাকেজে পৌঁছাবে মান্থলি? 10-12 বছর লাগবে। তাহলে 12 বছর পরে কৃষ্ণা কোন জায়গায় দাঁড়িয়ে যাবে, আরো। তাই না? তাহলে এই জায়গাটা হচ্ছে কি পজিটিভ জায়গা মানে। তাহলে এইটার জন্য ক্লাস করিয়ে কিন্তু তোমাকে সবকিছু কেউ শেখাতে পারবে না, শিখতে হবে তোমাকে মার্কেটে গিয়ে। মার্কেট হচ্ছে গিয়ে তোমাকে সিচুয়েশনস গুলো দেবে, সেখানে তুমি কিরকম তোমার রোলটাকে ই করো। হঠাৎ করে গেলে তোমাকে বললো যে তুমি সিনেমা করবে, ঠিক আছে,
অমিতাভ বচ্চন ওই সিনেমায় ওই ডায়লগটা বলেছিল, ওইটাকে তুমি তোমার স্টাইলে বলো। আগে তো ডায়লগটা মনে করে কি বলেছিল, তার স্টার্ট হলো। তাহলে সিচুয়েশন কিন্তু এরকম, হঠাৎ করে এবার আমজাদ খানের স্টাইলে বলো না, এবার আমজাদ খান কিভাবে বলতে বলো এবার। তাহলে এই যে সিচুয়েশন গুলো দিল, এবার তুমি হাসির কথাটাকে কাঁপতে কাঁপতে বলো, দেখো টাফ হচ্ছে কি হচ্ছে না কাজগুলো। এইবার মারপিট করতে করতে ডায়লগ বলো, কিন্তু ডায়লগটা কমেডি বলতে পারবে। দেখো তুমি মারপিট করতে হবে, এটা একরকম কি, আর সাথে কমেডিয়ান ওয়ার্ড বলতে হবে, তাহলে আরো মারপিটই হবে না। এইগুলো হচ্ছে সিচুয়েশন মার্কেটে। তোমার কান্না পাচ্ছে কিন্তু একদিকে ভালো লাগছে কি, মার্কেটটা উঠছে কি, দেখো সিচুয়েশনটা কি হচ্ছে, মারপিট হচ্ছে সাথে কমেডি ডায়লগ। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো এখানে আমাদেরকে ডেভেলপ করতে হবে টাইপগুলো। আর যদি আমরা এইটুকুকে ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের কাছে কিন্তু সোর্স অফ ইনকাম আছে। ঠিক এইবার অন্যভাবে দেখো জিনিসটাকে, আমরা এটাকে শিখে নিয়েছি, পড়া শুরু করে দিয়েছি। আমরা কি করি, আমাদের মধ্যে একটা নেচার আছে, আমরা লোককে দেখাতে যাই আমরা অনেক কিছু জানি। খেয়াল করে দেখো, এটা প্রত্যেকের মধ্যে, মানে কেউ কিছু দেখলে আপনি এটা করছেন, এটা করে দেখুন তো, ও কিন্তু জানতে চায়নি তোমার কাছে, কিন্তু তুমি জানাতে চাইছো। এটা আমাদের ক্যারেক্টার মানুষ। তো হিউম্যান নেচারের মধ্যে আছে, একটা আছে ইন্ট্রোভার্ট, যারা কারোর সাথে কথা বলে না। এই যে আমাদের এই স্যার কারোর সাথে কথা বলে না, যেচে পড়ে তো একেবারেই বলে না। হ্যাঁ হ্যাঁ, আর আমার কথা হচ্ছে আমি এক্সট্রাভার্ট, মানে আমি প্রয়োজন নেই কথা বলি। স্যার আমার একটা নাম আছে, আপনি আমাকে তো দেখেননি, আমি কিন্তু কমেডির রাজা, আপনার এখনো কোনো একদিন দেখি। হ্যাঁ, বন্ধ কথায় কথা বলে, আমার সাথে তো ভালোই কথা বলে। আমি এখনো, আমি কি ডিপ্রেশনে আছি আপনি তো জানেন। 3rd of September আপনার সাথে খুব কথা হয়েছিল, আর আজকে সেই গানটাই রিভিউ হলো। আমি চেষ্টা করে যাচ্ছি। তো এইবার দেখেন, এইবার জায়গাটা কি হচ্ছে, আমি বসে বসে ভাবছি যে এইটা এরকম হয়, ওটা এরকম হয়, দুজন ট্রেড করছে, ওর সাথে আমি একটু কথা বললাম, যে লস খেয়েছে তাকে তো আরো বেশি বুদ্ধি দিলাম, এটা কেন করেনি, ওটা কেন করেনি। না, আমরা ওই পথে হাঁটবো না। আমরা কি বলবো, ভাই 9 মাস সময় আছে, আমাকে 15,000 টাকা দে, তোকে আমি মার্কেটে দাঁড় করিয়ে দেবো। যা যা শিখেছো সেইগুলো ওকে শেখানো স্টার্ট করো, ভুল শেখাও, ঠিক করো, পিছনে আমি দাঁড়িয়ে আছি। কি হবে সুবিধা বলো তো, তুমি শিখেছো আর মার্কেটে করতে যাচ্ছ, আর ওকে শিখিয়ে মার্কেটে করবে, কোনটা বেটার হবে। তোমার ভুলগুলো তুমি নিজেই ধরতে পারবে, যখন তুমি শেখাতে বসবে। পয়সাটা রোজগারটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে যখন তুমি 15,000 তোর থেকে নেবে না, ইউ আর বাউন্ড টু মেক ইউর নলেজ। তুমি যখন এমনি ফ্রিতে দেবে, ওকে শেখালাম না শেখালাম আমার কোনো দায় পড়বে না, আমি তো টাকা নিয়ে নি ওর কাছ থেকে। যেই আমি টাকা নিয়ে নিচ্ছি না, তখন আমাকে কৈফিয়ত দিতে হবে, ভাই তোকে আমি 15,000 টাকা দিলাম, কি শেখালি আমাকে, আমাকেও খাটতে হবে, যে এটা আরো খাটতে হবে। ভালো করে বোঝাতে তখন হবে। তুমি ওই টপিকটা জানো, এমএ কি তুমি জানো, কিন্তু তবুও কিন্তু আমাকে তাও তোমাকে জানতে হবে আরো বেশি। আমার রিসার্চ করতে হবে। কি, আর এই জানাটাই কিন্তু তোমাকে প্রফিটেবল করবে। বুঝতে পারছি ব্যাপারটা, আমার কিন্তু ক্লাস চালানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওকে শেখানোর মাধ্যম দিয়ে আমাকে রিভিউ করে নেওয়া। এই জিনিসটার দরকার মার্কেটে। ওকে, তাহলে আজকে যেটা দাঁড়ালো এই জায়গাটা, এইবার ফিবোনাকিটা আরেকবার দেখাচ্ছে আজকে। বলা না, শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওইটা ওইটা বলে দাও, ওই 150 টাকাটা কেন ঢোকাবো, ওইটা বলছি। ফিবোনাকি আমাদের লাস্ট ইনস্ট্রুমেন্ট, এটা দুর্দান্তভাবে শেখো। যখনই মার্কেট হ্যাভক উঠে যাবে বা হ্যাভক পড়ে যাবে, তখনই ফিবোনাকি কাজ স্টার্ট করবে। কাজ করতেই হবে তখন, যখনই পড়ে উঠে যাবে খুব, আর যখনই পড়ে যাবে খুব, তখনই ফিবোনাকি নিজের অ্যাটাচমেন্ট দেয় মার্কেটকে। তাহলে ফিবোনাকি হচ্ছে গিয়ে, যখন আমরা হাইয়ার হাই মারতে মারতে উপর দিকে চলে গেছি, ধরো আজকের কাজ সিনারিও 4088 থেকে মার্কেট ঘুরেছে 4632 অবধি মেরে দিয়েছে, টাইম নিয়েছে কটা, 21টা দিন, তাই তো 21 দিনের মধ্যে উঠেছে, তার মানে অনেকটাই উঠেছে। এখান থেকে এইটুকু ওঠা মানে নিয়ার অ্যাবাউট 70% উঠে গেছে মার্কেট। এইবার ও একবার নিচের দিকে ওকে আসতে হবে মার্কেট, কেন বলতো, এখন কিন্তু ওর উপরে যাওয়াতে কোনো ভলিউম নেই,
কিছু না কিছু ভাবে টেনে নিচ্ছে মার্কেটটাকে ম্যানিপুলেশন করে, কিন্তু ভলিউম তৈরি হচ্ছে না, ভলিউম হচ্ছে না। তাহলে এবার ওকে ভলিউম নিতে হবে। আর এক্সচেঞ্জ বা সার্ভার এরা কি চায়? ভলিউম চায়। তো কেন ভলিউম যদি না, আমার দাম বেড়ে গেলে সোনা 1 লাখ হয়ে গেলে আমারই বা কি না, ওর তো মার্কেটে পয়সা আসছে না। তো ভলিউম তৈরি করতে গেলে ওকে কি করতে হবে, এই যে উঠে গেল, ধরো আরেকটু উঠে গেল, 4700 অব্দি উঠে গেল, এইবার এইখান থেকে এই অবধি উঠে গেছে, তো এইখান থেকে আমার ফিবোনাকিটাকে টানবো, এখান থেকে এই অবধি টেনে নিলাম, এখান থেকে এই অবধি টানবো, নিচ থেকে উপর নিচ থেকে উপরে টানবো, কেন উঠে যেত। সেলারটা দেবে। এবার উঠে যাওয়ার পরে ও কি করলো, এইখান থেকে এইরকম করে কিছু কিছু টানবে কি টানবে না, যেমন দেয় এই দাগ টানাটাকে এইখান থেকে যখন ও টানবে, এইখান থেকে 0.238, 3.56, 5, 618, ঠিক, সরি 86, ঠিক এই পয়েন্টগুলো হয়ে গেল। এইবার এর জন্য রেট ঠিক আছে তো, এখানে 4700 ছিল, এবার এখান থেকে উঠে এই জায়গাটা যেখানে পয়েন্টটা দিচ্ছে এই জায়গাটা দেখে দেবো, এই জায়গাটাতে পয়েন্ট আসছে 4682, এখানে আসলো 4631, এখানে আসলো 4544, এখানে আসলো 4501, এখানে আসলো 43426, এই রেটগুলো চলে আসলো। তার মানে কি, ও 4426 অব্দি ম্যাক্সিমাম নামতে পারে। উঠেছে কোথা থেকে, 4088 থেকে উঠেছে, তারপরে একেবারে যেটা 1 আসবে সেটা হচ্ছে 1 এ যখন আসবে সেটা হচ্ছে গিয়ে 4286, ব্রেকডাউন মানে এখান থেকে ব্রেকডাউন শুরু হবে, ও নিচে পড়া শুরু করবে আবার এখান থেকে। তাহলে এই যে চার্টটা আমি পেয়ে গেলাম, আমি কত 4 ঘন্টাতে করলাম, কেন যেহেতু 21 দিন ধরে উঠেছে, তাহলে আমাকে 4 ঘন্টার চার্টে যেতে হবে। তো 4 ঘন্টার চার্টে অনেকগুলো চার্ট হয়ে গেছে না, মানে প্রত্যেকদিন 5টা 6টা করে ক্যান্ডেল হয়েছে। তো এবার 6টা করে ক্যান্ডেল 21 দিনে কত হয়েছে, 120টা ক্যান্ডেল হয়ে গেছে, মানে আরো 4 দিন 6 দিন বন্ধ আছে শনিবার পাবো। টাইম ফ্রেম কত স্যার? এগুলো সব 4 আওয়ার্স টাইম ফ্রেমে। কেন নিলাম বলুন, এইটার ডেট ছিল 5 তারিখ, 5ই আগস্ট, আর এইটার ডেট আসলো ধরো 24শে আগস্ট, 25শে আগস্ট, হ্যাঁ, এই রেটটা আসলো। তাহলে এখানে 20 দিনের ট্রেড গেছে, তো মানে 7 দিন 4 দিন করে গেছে, এখানে 3 সপ্তাহ ট্রেড গেছে, 3-4 সপ্তাহ। তাহলে এই সপ্তাহটা তো আমি যদি 4 ঘন্টা না নিই, তার মানে আমার কাছে 20টা ট্রেডিং ডে ডিভাইড বাই 4, মানে 5 ইনটু 20 কত হচ্ছে, 100 খানা ক্যান্ডেল হবে না? তাহলে এখান থেকে এইভাবে যাবে না ক্যান্ডেলটা, ক্যান্ডেলটা কোথায় যাবে, এদিকে যাবে। তো এইখানে গিয়ে ক্যান্ডেলটা হলো, তাহলে এতটা জায়গা আমাকে যদি আমি 15 মিনিটের ক্যান্ডেল নিই, আমার তো স্ক্রিনেই আসবে না, আসবে না। তো তাহলে আমাকে কি করতে হবে, 4 ঘন্টার ক্যান্ডেল স্কুইজ করে নিতে হবে, বোঝা যাচ্ছে মনে মতো। 4 ঘন্টার ক্যান্ডেল যখন স্কুইজ করলাম, তখন এখান থেকে আমার এই রেটটা তৈরি হলো, এই চার্টগুলো তৈরি হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিটসে ট্রান্সফার করে নেব, হ্যাঁ, টেনে নিলাম। এইবার আমার প্রথম কাজ হবে এইটা বডিতে ভাঙতে হবে, এবার নিচের বডিতে ভাঙতে ভাঙতে যেতে হবে। তার মানে কি, এইটা অ্যাচিভেবল হয়ে গেল। এর পরেরটা কাজ হচ্ছে কি, ক্লোজিং। তো সেল তো ক্লোজ এইদিকে হবে নিচে, তারপরে যদি এইখানে যদি এসে আবার সেল শুরু হয়, আমার সেল শুরু হয়ে গেল। এইখানে কিন্তু সেল হবে না, আমার সেল জেনারেট হবে আমার এই জায়গাটার থেকে। এইবার এইটার জন্য আমাকে একটুখানি যদি রিটেস্ট করতে পারি, তাহলে রিটেস্ট করে যখন করবে তখন আমি সেলটাকে নেব। এই জায়গাটাকে আমি আবার ক্লিয়ার করছি, এইটাকে আমি মুছে দিয়ে আগে তারপরে আমি ওটাকে ক্লিয়ার করছি। স্যার ওর মধ্যে লেখা থাকে গোল্ড জোন টাইপের থাকে, একটা রেড কালার থাকে, হালকা নীল, কমলা, লাল, এরকম থাকে। গোল্ড জোন হচ্ছে গিয়ে 0.5। হ্যাঁ হ্যাঁ, ওই point, মানে নিচের দিকটা দেখে এইটাই তো ওই পয়েন্ট। স্যার পয়েন্ট 038, তারপরে কত স্যার পয়েন্ট? 2.356, তারপরে 0.5, তারপরে 618, 0.618, হ্যাঁ, তারপরে 0.786, তারপরে 1।
4 ঘন্টা নিয়ে তারপরে 15 মিনিটে আসবে। ওরা আসে ট্রেন নিতে হবে কি করে হয় না নেওয়ার পরে 4 ঘন্টা আমরা যেমন শর্ট তারপরে 4 ঘন্টায় নিয়ে নেবো, নিয়ে তারপরে ওইটা 15 মিনিট টাইম ফ্রেমটাকে 15 মিনিট কারণ আমরা তো 10-12 ঘন্টা ধরে ট্রেড করবো না সেই জন্য 15 মিনিট আবার চলে যাবে ঠিক আছে ট্রেড করতে হবে। হয়ে গেছে লেখা বুঝি এটা তাহলে মার্কেট যখন খুব হাইলো থাকবে সেই সময় লো যখন হবে তখনও ওই সিস্টেমই হবে। উপর থেকে নিচে উপর আসবে। থেকে নিচে নামতে হবে তখন ওটাটা দেখতে হবে এবার আমাদের দেখা গেল এই একটা রেট, এটা আসছে 0.238, এইখানে আছে রেটটা হচ্ছে গিয়ে 4682 সে এই রেটটা আছে, আর মার্কেট 4701 থেকে পড়ছে। তো এইভাবে পড়ছে তো মার্কেট, এই জায়গাটাতে এসে একটা বডি ক্লোজ করলো, 15 মিনিটের বডি ক্লোজ করলো, এইভাবে করে গিয়ে এখানে ক্লোজ করলো। আমি কি সঙ্গে সঙ্গে ট্রেড নেব? নেব না। আমার ট্রেডের হচ্ছে গিয়ে কি, ও এখান থেকে একবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, করে আবার যখন বাউন্স ব্যাক করছে, এইটাকে যেই ক্রস করলো, আগে থেকে বডি নিয়েছে। হ্যাঁ যেটাতে বডি ক্লোজ করেছিল সেটাকে যেই ভাঙলো, এখান থেকে আমার সেল জেনারেট হয়। যদি এই যে এটা গেল না, তার মানে কি ও রিটেস্ট করলো, গিয়ে রিটেস্ট করে কনফার্মেশন দিল, এবার আমার সেল জেনারেট হচ্ছে। এবার নেক্সট টার্গেট কত এই জায়গাটা 0238 3556 এটা আছে। তা এই জায়গাটাতে গিয়ে পয়েন্ট হচ্ছে কি ধরো 4640, তাহলে ঠিক এই জায়গাটা দিয়ে আসার টার্গেটটাতে সময় নিক যায়নি ও, কিন্তু এখানটা আসবে। তাহলে আমার প্রফিট টেকিং এখানে থাকা উচিত প্রথমে। তাহলে আমি এখান থেকে সেল নিলাম 4678 এর থেকে, দিয়ে 40 অবধি আসলাম, তাহলে আমার কাছে 38 পয়েন্টের সেল পেলাম তো। বাস চুপচাপ ধরে থাকো। স্টপ লস কোথায় হবে এই ট্রেডটা? এখান দিয়ে রিটেস্ট করে বেরিয়েছে, হ্যাঁ, ওইখানটা। রিটেস্ট ঠিক ফর্ম, মাথায়। হ্যাঁ রিটেস্ট ফর্মটা নিজস্ব স্টপ লস হয়ে যাবে। বাস তাহলে দেখবে স্টপ লস 5-6 পয়েন্টের আছে, প্রফিট 38 পয়েন্ট। স্যার বডি রেটটা যখন এলো মানে নামছে, তখন এসে আবার যখন সে রিটেস্ট করে আবার যখন রেটটাকেই ভাঙছে তখনই সেল স্টার্ট হবে। বডিটাকে যখন হ্যাঁ তখনই গিয়ে সেল স্টার্ট হবে। আবার একটু উপরে যাবে তখন সেল হবে। বডিটা তারপর ফিরে আসার সময় এইটা যখন ক্রস করবে এই বডিটা তখন থেকে এখান থেকে সেল এই পয়েন্টটা থেকে যখন সেল এখান থেকে সেল করতে হবে ওই যে রিটেস্ট পয়েন্টে যাচ্ছে, হ্যাঁ ওখানটাই ওটাই রিটেস্ট করে যখন ও ভাঙছে সেই পুরনো জায়গাটা রিটেস্ট পয়েন্ট হচ্ছে স্টপ লস। যেখানে উপরে দিয়ে যেখান থেকে আবার নামছে সেই জায়গাটায় স্টকে আবার সেল করবে। তাহলে ফিবোনাকি আমাকে অনেকটা পাওয়ারফুল ট্রেড দিচ্ছে তো। ভালো কাজ আমি লেগেছে এবার এগুলো টানা শিখতে হবে স্যার। 356 টা কত এটা? ওই আছে ওটার মধ্যে দেখে নেবো, জানি আছে ইনবিল্ট সিস্টেম সব। প্রাইভেট সিকিউরিটি ও
ক্লিয়ার? এবার সেই $150 গল্পটাতে আসি। হ্যাঁ, ইসি মার্কেটে ট্রেড করতে গেলে 0.01 এর লটের ট্রেড নিতে $8 লাগে ক্যাপিটাল। $8 যদি আমি $1 4700 আছে ইন্টু 1/1000 $4.7 সরি $4.7 ক্যালকুলেটর অপশন হয়ে গেছে। $4.7 ওই $8 মতো। না $5 হ্যাঁ 4.7 $5 লাগছে। তাহলে আমি যখন $150 ইনক্লুড করলাম, $150 কিন্তু আমি মার্কেটকে দেবো না, ঠিক? দুটো পার্ট করে নেবো। $50 মার্কেটে ঢোকাবো, $100 ট্রাস্ট ওয়ালেটে রেখে দেবো। $100 রেখে দেবো, মার্কেটে ঢোকাবোই না, ঠিক? এইবার মিশন বানাবো। উইদাউট ভিশন নো গেন, এটা একটা কথা আছে কিন্তু। তাহলে মিশন বানাবো, এই $50 আই উইল গো ফর $1000। দিয়ে লিখিনি কিন্তু আমি। আমার উদ্দেশ্য এটাকে $1000 পৌঁছাবো। কারণটা কি? আমার এটা ব্যবসায়িক পুঁজি। ব্যবসায়িক পুঁজি দিয়ে আমি সংসার চালাবো বললে কিন্তু হবে না। ব্যবসায়িক পুঁজি দিয়ে আমি ফুটানি মারবো বললে হবে না। কেন? কোনো ব্যবসাদার আজকে ক্যাপিটাল ভাঙিয়ে কিন্তু কাজ করেনি। বড় ব্যবসাদার থেকে ও ক্যাপিটাল ইনফিউশন করেছে কিন্তু এক্সট্রুশন করায়নি। কিন্তু আমাদের নেচারটা কি? প্রফিট করবো, এখান থেকে নিয়ে বার করে ফুটানি মারতে হবে, খরচা করতে হবে, সব কিছু এটা দিয়েই করতে হবে, এই একটা ব্যাপার আছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে 50কে আমরা $1000 জন্য আমি যাব। কতদিনে যাব জানি না। পার ডে সিঙ্গেল ট্রেড, একটাই ট্রেড। মানে এই $1000 এটা আমার টার্গেট থাকে। হ্যাঁ, 1000 আমি পৌঁছাবো। যখন আমি ট্রাস্ট ওয়ালেটে রেখেছি তখন $2 বাইন্যান্স কিনে ঢুকিয়ে রেখে দিও, বা $10 মানে $10 বাইন্যান্স কিনে ঢুকিয়ে রাখো ট্রাস্ট ওয়ালেটে। কারণ ট্রাস্ট ওয়ালেট থেকে ট্রান্সফার করতে গেলে ডলার লাগে, বাইন্যান্স লাগে না। স্যার আমার না আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এবার সেটা একটা উইডল মেরেছি, তো এবার সে সব চারটার উইডল মারা সে ফিরে এসছে। আচ্ছা, স্যারের কাছে ফোন করেছি, স্যার কি বললো? স্যার আমাকে লিখে পাঠিয়েছে বলে অনেক ফোনও করেছিল, সঙ্গে সঙ্গে আমার কি করলো, হ্যাক হয়েছে কিন্তু ট্রাস্ট করছে, জানি না ওই সেই মেসেজটা পরে কিনা হ্যাক হয়েছে। রাষ্ট্রপতি হয়েছে জাস্ট ওয়ালেট মানে আমার সেই মেসেজটা এসেছিল না স্যার, সে একটা মানে ওখানে কিছু হলো কিনা আমি বুঝতে পারছি আমি ক্লিক করেছিলাম এপিকে স্যার। আমি আবার নতুন ওইটা ইয়ে করে নতুন একটা ওখানে ট্রাস্ট ওয়ালেট সেকেন্ড ওয়ালেট দিয়ে এবার দেখো কি করতে হবে আমাদেরকে। করলে অসুবিধা নেই তো। ওইখানে যেটা হবে এবার এইখানে দাঁড়িয়ে ওইখানে রাখা ছিল $50 অ্যাকাউন্ট আমার $5 তো মার্জিন লাগবে, $45 ফ্রি আছে। তো তার মানে কি 45 পয়েন্ট অবধি আমি স্টপ লস নিতে পারি আমার অ্যাকাউন্টে। ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? তাহলে আমার কাছে অনেকটা জায়গা। তাহলে আমি যখন ট্রেড নিতে গেলাম আমি এখানে কনফার্ম হয়ে গেলাম যে আমার এইখানে ট্রেড হলে আমার এইটুকু স্টপ লস হবে 5 পয়েন্টের বা 6 পয়েন্টের বা 10 পয়েন্টের স্টপ লস হবে। এইটুকু জায়গা থেকে আমি বাই বা সেল যান এবার আমি নিলাম, এটা বাইতে নেব যখন যেহেতু স্টপ লস নিচে। তাহলে আমি 10 পয়েন্টের স্টপ লস নিয়ে চুপচাপ ট্রেড নিয়ে নেবো। আমি বুঝেছি ট্রেডটা এই জায়গা থেকে এক্সিকিউট হওয়ার কথা। এবার হলো সেটা লিকুইডিটি নিতে গেলে সেগুলো আমার বোঝার ব্যাপার নেই। এখান থেকে আমি যেহেতু $10 নিয়েছি তাহলে আমার কোথায় থাকবে $20 প্রফিট, ডবল তো থাকবে। তাহলে এই $20 আসতে আমার 2 দিন লেগে গেছে। অসুবিধা কি আছে?
প্যারামিটার তৈরি হয়েছে, তারপরে তো আমি ট্রেড নিয়েছি, তাহলে আমার চাপ নিয়ে কিছু। হ্যাঁ সেটা আমাদের মিশন $1000 করতে হবে, তাই হ্যাঁ, না স্যার? তাহলে এইবার এই $50 আমি সারা মাসে হয়তো 5টা কি 7টা মাস সেটাতে ট্রেড এসেছে, আর 7টা ট্রেডে আমার $70 হয়েছে, অসুবিধা তো নেই। কতক্ষণ অব্দি চলবে? $500 অব্দি 0.018 ট্রেড চলবে। ক্লিয়ার হলো? যতক্ষণ অব্দি আমি 50কে 500 করে নিচ্ছি না, ততক্ষণ 0.018 ট্রেড চলবে। 500 যেই হয়ে গেছে তখন 0.02 তে ট্রেড স্টার্ট, তারপরে 0.02 তে ট্রেড করবো। এইবার দেখা গেল এই $1000 হয়ে গেল, তাহলে ওই $100 আমার বেঁচে গেল না পুরোপুরি ভাবে? সঙ্গে সঙ্গে ওই $100টাকে দিয়ে বাইন্যান্স টাইন্যান্স কিছু একটা কিনে রেখে দেবো, কয়েন ডিপোজিট হবে। এতদিন তো বাইন্যান্স বলে যে টোকেনটা যে বিএনবি, ওইটা কিনে রেখে তো তোমার কাছে একটা স্টক থাকলো তোমার কাছে, ওটা তো লাভের টাকা হয়ে গেল তোমার কাছে। 10 টাকা রেখে দেবে, কিনে বাড়িতে কিনবে, নিয়ে ফেলে দেবে, ব্যাস। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা ক্রিয়েট করতে চাইছি এবার। তার জন্য আমাকে রোজ ট্রেড নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার তুমি ট্রেড নিলে, ট্রেড নেওয়ার পর দেখছো মার্কেট এই গেছে, তুমি এইখানটা বাই নিয়েছো, এইখানটা নেমেছে, আবার এই উঠেছে, আবার এইখানে নেমে গেছে, তোমার এখান থেকে নিচে নেমে গেছে, হতে পারতো ট্রেড। তুমি এইখানে হয়তো 4 পয়েন্ট পাচ্ছিলে, 4 পয়েন্ট পাচ্ছিলে প্রফিট, তুমি নাও নি কেন, 10 নেবো আমি যেহেতু। এইবার দেখো এইখান থেকে যখন এইখানে ট্রেড নিচ্ছ আর এইটা আসছে, তার মানে এইখান থেকে এইটুকু গ্যাপ কতটা দেখছো, 3 পয়েন্টে। আবার মার্কেট এখান থেকে ঘুরে গেছে, এইবার যেই 6 পয়েন্ট এসছে না, 6 পয়েন্ট যেই এসছে প্রফিট বুক করবে, কেন? তোমার 3 পয়েন্টের স্টপ লস দেখেছো, 6 পয়েন্টের ট্রেড নিচ্ছ, ডবল হয়ে গেছে তো, ব্যাস গল্প শেষ। ট্রেড ক্লোজ করে দাও। স্যার ওইটা কি স্যার 5 বাই 10 এটা স্টপ লস, পয়েন্ট 5 পয়েন্ট 6 পয়েন্ট 10 পয়েন্ট 10 পয়েন্ট আমি স্টপ লস নিতে পারো। 5 থেকে 10 পয়েন্ট